ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট নিয়ে আলোচনা আমাদের শেষ হয়ে গেছে। কিছু ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ লাস্ট ভিডিওতে আলোচনা হয়েছিল, তার মধ্যে 3টে তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, আগে সেগুলো আলোচনা করব, তারপরে আজকে স্পিড অ্যান্ড ভেলোসিটি থেকে আজকের পড়াশোনা শুরু হবে। ঠিক আছে, তো একটু রিমাইন্ড করিয়ে দিই তোমাদেরকে। এখানে দেখিয়েছিলাম যে ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের স্লোপ কি রিপ্রেজেন্ট করে, ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ আমি জানি এখনো ভেলোসিটি পড়াইনি, কিন্তু ভেলোসিটি সম্পর্কে প্রত্যেকের মনে তো কিছু কিছু ধারণা রয়েছে। ভেলোসিটিকে বাংলাতে বেগ বলা হয়, বেগ মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম বা সরণ বাই সময়। যাই হোক, আমি তোমাদেরকে এটা বুঝিয়েছিলাম যে ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের স্লোপ রিপ্রেজেন্ট করে ভেলোসিটিকে। এখন স্লোপ তো দু ধরনের হতে পারে, স্লোপ কর্ডের হতে পারে, স্লোপ ট্যানজেন্টের হতে পারে। যখন আমি স্লোপ অফ কর্ড নিচ্ছি তখন সেটা এভারেজ ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে, যখন আমি স্লোপ অফ ট্যানজেন্ট নিচ্ছি তখন সেটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে। এভারেজ ভেলোসিটি মানে t2 - t1 এই টাইম ইন্টারভ্যালে পার্টিকেলের এভারেজ ভেলোসিটি কত সেটাই এই কর্ডের স্লোপ রিপ্রেজেন্ট করছে। আর যখন আমি dx/dt করছি, অর্থাৎ যখন আমি ট্যানজেন্টের স্লোপ বের করছি, তখন সেটা অবজেক্টের কোনো একটা স্পেসিফিক মোমেন্টে স্পিডকে রিপ্রেজেন্ট করছে বা ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে। চিন্তা করার কোনো দরকার নেই, আজকে সমস্ত ভিডিও জুড়ে আমরা স্পিড অ্যান্ড ভেলোসিটি নিয়েই ডিসকাশন করব। আপাতত এটুকু বুঝে রাখো যে ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভে যে আমি ট্যানজেন্ট নেব, সেই ট্যানজেন্টের স্লোপ আমার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করবে। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি না, কোনো একটা স্পেসিফিক মোমেন্টে অবজেক্টের ভেলোসিটিকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলা হবে। ঠিক আছে, তো লিখে দেওয়া আছে এইখানে, মোটামুটি এগুলো কাজে আসবে। ঠিক আছে, আর একটা কথা বলে দিই, আমরা কাইনেমেটিক্সে যত কার্ভ পড়বো, দেখো আমি যখন তোমাদেরকে বেসিক ম্যাথে গ্রাফ শিখিয়েছিলাম তখন স্ট্রেট লাইন শিখিয়েছিলাম, স্ট্রেট লাইনের 3-4টে পার্ট করিয়েছিলাম, তারপরে বেসিক্যালি ইনক্রিজিং স্লোপ আর ডিক্রিজিং স্লোপ করিয়েছিলাম। তো যতগুলো কাইনেমেটিক্সে কার্ভ পড়বো মোটামুটি দু ধরনের স্ট্রেট লাইন আলোচনা করা হবে, 3 ধরনের। একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হবে, একটা এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হবে, একটা অরিজিন দিয়ে পাস করবে। ঠিক আছে, মোটামুটি একটা ইনক্রিজিং স্লোপ করব, একটা ডিক্রিজিং স্লোপ করব। তুমি লক্ষ্য করে দেখো এখানে যে ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভটা রয়েছে সেটা ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। এই কার্ভটা পসিবল হচ্ছিল না, কারণ বলেছিলাম কারণ ভেলোসিটি ইনফাইনাইট হতে পারে না। দেখতে পাচ্ছ এটা ইনক্রিজিং স্লোপের এক্সাম্পল। আর যেহেতু ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের স্লোপ ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে, আর যেহেতু এখানে স্লোপ ইনক্রিজ করছে, তাহলে এখানে আমি বলতে পারি যে এটা এমন একটা পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভকে রিপ্রেজেন্ট করছে যার ভেলোসিটি সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে। কেন? কারণ দেখো ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের যে স্লোপ হয় সেটা ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে। যেহেতু এটা ইনক্রিজিং স্লোপ যেহেতু ইনক্রিজ করছে আর স্লোপ যেহেতু ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে, তাই জন্য এর ভেলোসিটিও ইনক্রিজ করেছে। ঠিক আছে, তোমাদের এটা পড়া দেওয়া ছিল। তুমি হোমওয়ার্ক কিন্তু দেখো, যারা যারা হোমওয়ার্ক করোনি, আমি এখনো বলছি ভিডিও পজ করে নিজে চেষ্টা করবে, তারপরে করবে। না হলে তো আমি তো বলেই দিচ্ছি, চেষ্টা করে যদি তুমি পেরে যাও, বিশ্বাস করো কনফিডেন্স লেভেল একদম সেই হবে। ঠিক আছে, আর কনফিডেন্স যদি ভালো হয় তাহলে তোমাদের করতে ভালো লাগবে, মজা আসবে, আর পড়াটা বোঝা লাগবে না। ঠিক আছে, দেখো এখানে ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের এই যে ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ এখানে টাইম অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। ঠিক আছে, তুমি এখানে দেখতে পাচ্ছ আমি এই কার্ভের যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট যদি ড্র করি, এই কার্ভের যে কোনো পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট ড্র করি, তাহলে ট্যানজেন্ট আমার টাইম অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হবে। তাহলে স্লোপ কি হবে? স্লোপ ইজ ইকুয়াল টু tan 0 ডিগ্রি হবে। কেন tan 0 ডিগ্রি হবে? কারণ স্লোপ আমার টাইম অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, আর tan 0 ডিগ্রির ভ্যালু 0 হয়। আর আমরা জানি স্লোপ মানে কি, স্লোপ মানে ভেলোসিটি, তাহলে এটা ভেলোসিটি 0 রিপ্রেজেন্ট করেছে। ঠিক আছে, তাহলে এই যে ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ, এইখান থেকে আমি এটুকু বুঝতে পারলাম যে এইখানে পার্টিকেলের ভেলোসিটি ইকুয়ালস টু 0, এখানে পার্টিকেলের ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0। এটা তুমি এভাবে বুঝতে পারো। সরি, আরেক রকম ভাবে বোঝা যায়। কিরকম না, তুমি এই কার্ভের যে কোনো পয়েন্টে তুমি যদি দেখো এর ওয়াই অ্যাক্সিস গুলো কিন্তু কনস্ট্যান্ট, মানে এই স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আর যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর আমি ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করেছি, তাহলে ডিসপ্লেসমেন্টের ভ্যালু কনস্ট্যান্ট, মানে
টি ইকুয়ালস টু 0 সময়তেও ডিসপ্লেসমেন্ট যা ছিল, টি ইকুয়ালস টু এই থেকে এত সময়ে এত সময়ে এত সময়ে ডিসপ্লেসমেন্ট সেম আছে, তার মানে পার্টিকেল রেস্টে আছে, তাই তো ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে না। কি বলছি বুঝতে পারছো? তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে পার্টিকেল রেস্টে রয়েছে, আর রেস্টে রয়েছে এখান থেকে বুঝতে পারলাম। আর তুমি ট্যানজেন্ট ড্র করে দেখতে পাচ্ছ, ট্যানজেন্ট আমার টাইম অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, তাহলে স্লোপটা tan 0 ইকুয়ালস টু 0 হবে, আর যেহেতু স্লোপ 0 তাই ভেলোসিটি 0। এবারে এই কার্ভে আসি, তুমি লক্ষ্য করে দেখো এই কার্ভের যে কোনো পয়েন্টে তুমি ট্যানজেন্ট ড্র করো, এই কার্ভের তুমি যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট ড্র করো, তুমি দেখতে পাচ্ছ এখানে স্লোপটা কি হচ্ছে, কমতে থাকছে। টাইম অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে এই ট্যানজেন্ট গুলো, তাতে করে কি হচ্ছে, আমার অ্যাঙ্গেলটা কমতে থাকছে। এই যে যেহেতু এইখানে স্লোপ ডিক্রিজ করেছে, যেহেতু এইখানে স্লোপ ডিক্রিজ করেছে, এটা কি হচ্ছে, ডিক্রিজিং স্লোপের এক্সাম্পল। এটা হচ্ছে আমার ডিক্রিজিং স্লোপ। আর যেহেতু ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের স্লোপ ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে, তাহলে এখান থেকে বলতে পারি এখানে ভেলোসিটি কি হচ্ছে, ভেলোসিটি ডিক্রিজ করেছে। এবারে আসি এই কার্ভে, দেখতে পাচ্ছ এখানে স্ট্রেট মানে এখানে যে ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ রয়েছে, এই যে ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভটা স্ট্রেট লাইন আর অরিজিন দিয়ে পাস করেছে। আর তুমি এর যে কোনো পয়েন্টে তুমি স্লোপ ট্যানজেন্ট ড্র করো, এর যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট ড্র করো, অ্যাঙ্গেল তো আমার সেম হচ্ছে, এইখানেও থিটা, এইখানেও থিটা, এইখানেও থিটা। তাহলে এইখানে স্লোপ ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আর যেহেতু স্লোপ ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে, যেহেতু ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের স্লোপ ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে, তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হবে। তাহলে এখান থেকে বোঝা গেল যে কোনো একটা পার্টিকেল যদি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যায়, তাহলে তার ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ স্ট্রেট লাইন হয়। কোনো একটা পার্টিকেল যদি ডিক্রিজিং ভেলোসিটি নিয়ে যদি যায়, তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের যে কার্ভ, ডিসপ্লেসমেন্ট টাইম যে কার্ভটা হয় সেটা ডিক্রিজিং স্লোপ হবে, ডিক্রিজিং স্লোপ নেচারের হবে। যদি তোমার পার্টিকেল রেস্টে থাকে, তাহলে তার ডিসপ্লেসমেন্ট সময়ের সঙ্গে সঙ্গে বাড়বেও না কমবেও না, তাহলে বুঝতে পারলাম ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ টাইম অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হবে। এখানেও তোমাদের বোঝানো হয়েছিল যেহেতু এটা ইনক্রিজিং স্লোপ, একটা পার্টিকেল ভেলোসিটি মানে একটা পার্টিকেল এমনভাবে মুভ করছে যাতে করে তার ভেলোসিটি ইনক্রিজ করছে, ঠিক আছে। এখন ভেলোসিটি যেহেতু ইনক্রিজ করছে আর ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের স্লোপ ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে, তাহলে ইনক্রিজিং ভেলোসিটি মানে ইনক্রিজিং স্লোপ। তাহলে এমন কোনো মানে যদি ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের স্লোপটা যদি ইনক্রিজ করে, তাহলে ভেলোসিটি ইনক্রিজ করবে। ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের স্লোপটা যদি ডিক্রিজ করে, তাহলে ভেলোসিটি ডিক্রিজ করবে। যদি স্লোপ কনস্ট্যান্ট থাকে, তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট হবে। যদি তোমার ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ টাইম অ্যাক্সিসের সঙ্গে যদি প্যারালাল হয়, তাহলে ভেলোসিটি 0 হবে। যদি ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভটা যদি টাইম অ্যাক্সিসের সঙ্গে যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে tan 90 ইকুয়ালস টু ইনফিনিটি হবে। তাহলে কোনো এক পার্টিকুলার ভেলোসিটি ইনফিনিটি হতে পারে না, তোমরা জানো, তাই জন্য এই ধরনের কার্ভ পসিবলই নয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। চলো ভালো করে ব্যাপারটা বুঝবে, যদি বুঝতে না পারো তুমি আবার দেখো, এই জিনিসগুলোই কাজে আসবে। এবারে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই জিনিসগুলো বোঝে না, মুখস্থ করে নেয়, দিয়ে পরে গ্রাফ সম্পর্কে একদম কিছু মাথা মুন্ডু কিছু খুঁজে পায় না, দিয়ে মানে 11-12 যত গ্রাফ রয়েছে সব মুখস্থ করা পসিবল নয়। যদি ইনক্রিজিং স্লোপ ডিক্রিজিং স্লোপ স্লোপ কনস্ট্যান্ট বুঝতে অসুবিধা হয়, ভালো করে বেসিক ম্যাথস দেখো, তারপরে কিন্তু গ্রাফ করবে। 11-12 প্রচুর গ্রাফ রয়েছে, আর বেসিক ম্যাথসে ভালো করে পারবে সেই এইগুলো ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। আই হোপ যারা যারা বেসিক ম্যাথসে ভালো করে গ্রাফ শিখেছো তারা এগুলো নিজে থেকেই করতে পেরেছো। যারা যারা নিজে থেকে করতে পারেনি, আমি বলবো বেসিক ম্যাথসটা
গ্রাফের গ্রাফ সেকশনটা আগে রিভাইজ করো, তারপরে কিন্তু এই গ্রাফগুলো করবে। এই তো ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ পড়লাম, যখন ভেলোসিটি স্পিড পড়বো না তখন ভেলোসিটি টাইম কার্ভে এরকম সেম গ্রাফ পড়বো, অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ পড়বো। তো অনেক গ্রাফ তোমাদেরকে করতে হবে, সব গ্রাফ কিন্তু মুখস্থ রাখতে পারবে না। যদি গ্রাফের নেচারগুলো যদি বুঝতে পেরে যাও তাহলে যে কোনো গ্রাফ তুমি নিজে থেকে বানাতে পারবে, একটা গ্রাফও মুখস্থ করতে লাগবে না। ঠিক আছে, চলো নোট করো আগে। হ্যাঁ, এবারে আসি স্পিড। যে ডিস্টেন্স ভালো করে বুঝেছো তার পক্ষে স্পিড বোঝা কোনো ব্যাপার না। ডিস্টেন্স বাই স্পিড মানেই হচ্ছে, সরি, ডিস্টেন্স বাই টাইম ইকুয়ালস টু হচ্ছে স্পিড। ডিস্টেন্স বাই টাইম মানেই হচ্ছে স্পিড। কি বলছে? বলছে দ্য রেট অ্যাট উইচ ডিস্টেন্স ইজ কভার্ড উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড স্পিড, ইট ইজ স্কেলার কোয়ান্টিটি। সময়ের সাপেক্ষে ডিস্টেন্স যে রেটে চেঞ্জ হবে সেটাকে আমি স্পিড বলবো। সময়ের সাপেক্ষে, দেখো বাংলাতে যদি বলি, সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হারকে স্পিড বা দ্রুতি বলে। ঠিক আছে, তো স্পিড মানে কি বলবো? ডিস্টেন্স বাই টাইম, the rate at which distance is covered with respect to time, the rate at which distance is covered বা distance by time, the rate at which distance is covered with respect to time is called speed. এখন যেহেতু এখানে ডিস্টেন্সের কথা বলা হচ্ছে, যেহেতু এখানে ডিস্টেন্সের কথা বলা হয়েছে, ডিস্টেন্স ইজ কভার্ড, যেহেতু এখানে ডিস্টেন্সের কথা বলা হয়েছে, তাই জন্য স্পিড হচ্ছে আমার স্কেলার কোয়ান্টিটি। তাহলে এখান থেকে আমি কি বুঝলাম? এখান থেকে আমি বুঝলাম স্পিড is equal to distance by time. এখন এর ইউনিট কি হবে? ডিস্টেন্সের এসআই এর ইউনিট কি হয়? মিটার হয়। টাইমের কি হয়? সেকেন্ড হয়। তাহলে ইউনিট হবে আমার মিটার পার সেকেন্ড। অবভিয়াসলি এটা এসআই এ হবে। আর তুমি যদি সিজিএস এ নাও, সিজিএস এ আমার সেন্টিমিটার পার সেকেন্ড হবে, এটা হবে তোমার সিজিএস এ। ডাইমেনশন কি হবে? দেখো ডিস্টেন্স মানে কি? লেন্থকে রিপ্রেজেন্ট করছে, ডিস্টেন্স মানে লেন্থকে রিপ্রেজেন্ট করছে, টাইম মানে ক্যাপিটাল টি কে রিপ্রেজেন্ট করছে। তাহলে স্পিডের ডাইমেনশন এল ইন্টু টি টু দ্য পাওয়ার -1 হবে। তাহলে ডাইমেনশন এখানে হবে এল ইন্টু টি টু দ্য পাওয়ার -1। ডাইমেনশন হবে এল ইন্টু টি টু দ্য পাওয়ার -1। এল টি টু দ্য পাওয়ার -1 দেখা যাচ্ছে। এবারে ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম স্পিড মানে কি? যদি তোমার স্পিড কনস্ট্যান্ট থাকে সময়ের সঙ্গে সঙ্গে, যদি সময়ের সঙ্গে সঙ্গে স্পিড যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ইউনিফর্ম স্পিড। কি বলছে দেখো, বলছে when a particle covers equal distances in equal time interval, no matter how small the intervals are, then it is said to be moving with uniform speed. এত কিছু জটিল ভাষা মনে রাখার কোনো প্রয়োজন নেই। যদি স্পিড কনস্ট্যান্ট হয়, যদি স্পিড ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয় তাহলে আমার ইউনিফর্ম স্পিড হবে। খেয়াল রাখবে এখানে ইউনিফর্ম কথাটার মানে কি? খেয়াল রাখবে এখানে ইউনিফর্ম কথাটার মানে কি? ইউনিফর্ম কথাটার মানেই হচ্ছে কনস্ট্যান্ট। ইউনিফর্ম কথাটার মানেই হচ্ছে কনস্ট্যান্ট, মানে ইকুয়াল টাইম ইন্টারভ্যালে তুমি যদি ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করো তাহলে তুমি ইউনিফর্ম স্পিডে যাচ্ছ। ধরো তুমি t1 সময়ে v1 স্পিডে গেলে, তারপরের t1 সময়ে v1 স্পিডে গেলে, তারপরের t1 সময়ে v1 স্পিডে গেলে, তাহলে ধরে নেওয়া হবে তুমি ইউনিফর্ম স্পিডে যাচ্ছ। ধরে নেওয়া হবে না, তুমি সত্যিকারেরই ইউনিফর্ম স্পিডে যাচ্ছ। ইউনিফর্ম স্পিড মানে তুমি সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছো। ইউনিফর্ম স্পিড মানে তুমি সমান সময়ের ব্যবধানে সমান ডিস্টেন্স কভার করছো, তুমি ইকুয়াল টাইম ইন্টারভ্যালে ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছো, তাই জন্য হয়ে গেছে ইউনিফর্ম স্পিড। অবভিয়াস ব্যাপার। এবার নন ইউনিফর্ম স্পিড মানে কি হবে? ইউনিফর্ম স্পিড মানে ইকুয়াল টাইম ইন্টারভ্যালে তুমি ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছো। তাহলে নন ইউনিফর্ম মানে কি? ইউনিফর্ম মানে যদি কনস্ট্যান্ট হয় তাহলে নন ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট হবে না, তোমার স্পিড সময়ের সঙ্গে সঙ্গে
চেঞ্জ হবে, স্পিড সময়ের সঙ্গে সঙ্গে ভ্যারি করবে। তাহলে এইখানে ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছিলে ইকুয়াল টাইম ইন্টারভ্যালে, তাহলে নন ইউনিফর্ম স্পিড মানে ইকুয়াল ইন্টারভ্যালে তুমি ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করবে না। সাপোজ করো প্রথম t1 সময়ে তুমি d1 ডিস্টেন্স গেলে, তারপরে t1 সময়ে তুমি d1 ডিস্টেন্স না গিয়ে d2 ডিস্টেন্স গেলে, তারপরে টাইম ইন্টারভ্যালে মানে তারপরে t1 টাইমে তুমি d2 ডিস্টেন্স ট্রাভেল না করে d3 ডিস্টেন্স গেলে। তাহলে এখানে ইকুয়াল টাইম ইন্টারভ্যালে তুমি ডিফারেন্ট ডিস্টেন্স কভার করছো, তার মানে তুমি নন ইউনিফর্ম স্পিডে আছো। নন ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট নয়, সময়ের সঙ্গে সঙ্গে তোমার স্পিড চেঞ্জ করছে। সাপোজ করো এখন তোমার স্পিড v1 ছিল, একটু পরে গিয়ে তোমার স্পিড v2 হয়ে গেল, তাহলে তুমি নন ইউনিফর্ম স্পিডে আছো। ইউনিফর্ম স্পিড মানে ইকুয়াল টাইম ইন্টারভ্যালে তুমি ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছিলে, নন ইউনিফর্ম স্পিড মানে তুমি আনইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছো। কিসে না ইকুয়াল টাইম ইন্টারভ্যালে, খেয়াল রাখবে। তাহলে এখানে কি হবে, ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট নয়, স্পিড এইখানে ভ্যারি করবে। এখানে আমার স্পিড ভেরিয়েবল হবে, বাস। এবারে আসছি এভারেজ স্পিড। যদি তুমি ইউনিফর্ম স্পিডে যাও, তাহলে তো তোমার এভারেজ স্পিড কথার আর কোনো মানেই হয় না, কারণ তুমি ইকুয়াল টাইম ইন্টারভ্যালে ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করেছো। যখনই তুমি নন ইউনিফর্ম স্পিডে যাচ্ছ তখনই আসছে এভারেজ স্পিডের কথা। খেয়াল রাখবে, এভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। সাপোজ করো টোটাল ডিস্টেন্স ইজ ইকুয়াল টু d1 প্লাস ছাড় দাও d1 প্লাস d2 প্লাস d3 ডিভাইডেড বাই টোটাল টাইম হচ্ছে t1 প্লাস t2 প্লাস t3। নোট, for a moving particle speed can never be negative or zero, it is always positive। কোনো একটা পার্টিকেল যদি মুভ করে তাহলে তার স্পিড কোনোদিনও জিরো হতে পারে না, কোনোদিনও নেগেটিভ হতে পারে না, স্পিড তার সবসময় পজিটিভ হবে। এই কথাটা এলো কোথা থেকে? মনে করে দেখো, যখন ডিস্টেন্স আমি করিয়েছিলাম তোমাদেরকে, তখন বলেছিলাম যে কোনো মুভিং পার্টিকেলের ডিস্টেন্স কোনোদিনও নেগেটিভ হতে পারে না, ডিস্টেন্স কোনোদিনও জিরো হতে পারে না, সেটা সবসময় পজিটিভ হবে, সবসময় সেটা বেড়ে যাবে। ডিস্টেন্স, কোনো মুভিং পার্টিকেলের ডিস্টেন্স কোনোদিনও কমতে পারে না, মুভিং পার্টিকেলের ডিস্টেন্স সবসময় বেড়ে যাবে। এক্সাম্পল দিয়েছিলাম, তোমার বাবার গাড়ির অডোমিটারের রিডিং তো কোনোদিনও কমে না। সাপোজ করো আজ দেখছো তোমার বাবার গাড়িটা 2000 কিলোমিটার রান করেছে, এক মাস পরে গিয়ে সেটা 1000 কিলোমিটার রান করবে, এরকম তো নয়। টোটাল 1000 কিলোমিটার রান এক্সট্রা করবে, দিয়ে টোটাল রিডিং 3000 দেখাবে। তাহলে কোনো মুভিং পার্টিকেল বা মুভিং অবজেক্টের ডিস্টেন্স কোনোদিনও কমতে পারে না, ডিস্টেন্স সবসময় বাড়বে, ডিস্টেন্স কোনোদিনও নেগেটিভ হতে পারে না, ডিস্টেন্স কোনোদিনও জিরো হতে পারে না। আর যেহেতু ডিস্টেন্স কোনোদিনও কমতে পারে না, তাহলে মুভিং পার্টিকেলের স্পিড কমতে পারে, ডিস্টেন্স কমতে পারে না। ঠিক আছে, ডিস্টেন্স যেহেতু নেগেটিভ হয় না, তাহলে স্পিড কোনোদিনও নেগেটিভ হবে না। কোনো মুভিং পার্টিকেলের ডিস্টেন্স কোনোদিনও জিরো হতে পারে না, তাহলে স্পিড কোনোদিনও জিরো হবে না। ঠিক আছে, হ্যাঁ এটা হতে পারে স্পিড কমছে, এটা হতে পারে ডিস্টেন্স কমবে না, স্পিড কমবে। এবার তুমি বলবে স্যার ডিস্টেন্স কমছে না, স্পিড কি করে কমবে? এক্সাম্পল ধরো তুমি এখন ছুটছিলে, এখন তোমার স্পিড বেশি ছিল, একটুক্ষণ পরে হাঁটছো, তাহলে স্পিড কমছে, স্পিড কমতে পারে কিন্তু স্পিড নেগেটিভ হবে না। এখন তুমি ছুটছো, সাপোজ করো এখন তোমার স্কুলে এক্সাম আছে, তোমার একদম হাতে সময় নেই, তুমি লেটে আছো, অবভিয়াস ব্যাপার তুমি ছুটবে। এবারে ধরো স্কুলে পৌঁছে গেছো, এক্সাম হয়ে গেছে, এবারে আর কোনো তাড়া নেই, তুমি হেঁটে হেঁটে বাড়ি ফিরছো, তাহলে অবভিয়াস ব্যাপার তোমার স্পিড কি হলো, এখন কমবে। ছুটলে তোমার স্পিড বেশি হবে, হাঁটলে তোমার স্পিড কমবে। তাহলে ডিস্টেন্স কমতে না, তোমার কি বলে, ডিস্টেন্স কোনোদিনও কমতে পারে না কিন্তু স্পিড কমতে পারে।
কিন্তু খেয়াল রাখবে ডিস্টেন্স যেমন নেগেটিভ হয় না, ঠিক সেরকম স্পিড নেগেটিভ হবে না। মুভিং পার্টিকেলের ডিস্টেন্স কোনোদিনও জিরো হতে পারে না, তাহলে মুভিং পার্টিকেলের স্পিডও কোনোদিনও জিরো হতে পারে না। ডিস্টেন্স অলওয়েজ পজিটিভ, তাই স্পিডও অলওয়েজ পজিটিভ, এই জিনিসটা খেয়াল রাখবে। স্পিড ক্যান নেভার বি নেগেটিভ অর জিরো, ইট ইজ অলওয়েজ পজিটিভ, ইট ইজ অলওয়েজ পজিটিভ। বাস এই কটা জিনিস খেয়াল রাখবে, নিজের মতো করে নোট ডাউন করো, নিজের মতো করে। স্পিড হলো, এবারে আগে ভেলোসিটি দেখে নাও, তারপরে না হয় ভেলোসিটি দেখে নাও। দেখো স্পিড মানে কি বললাম, ডিস্টেন্স বাই টাইম, তাহলে ভেলোসিটি মানে কি হবে, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। স্পিড মানে যদি ডিস্টেন্স বাই টাইম হয়, তাহলে ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম হবে। ডিস্টেন্স আমার স্কেলার ছিল, ডিসপ্লেসমেন্ট আমার ভেক্টর ছিল। ডিস্টেন্স স্কেলার ছিল বলে আমার স্পিডটাও স্কেলার ছিল, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, তাই জন্য ভেলোসিটিটাও ভেক্টর হবে। ঠিক আছে, এখানে এবারে কি আসছে, কি বলছে দেখো, দ্য রেট অফ চেঞ্জ অফ পজিশন দ্যাট ইজ রেট অফ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম ইজ কল্ড ভেলোসিটি। রেট অফ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম ইজ কল্ড ভেলোসিটি। তাহলে ভেলোসিটি মানে কি হবে, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। দেখো এই যে ডিসপ্লেসমেন্টকে আমি এস দিয়ে রিপ্রেজেন্ট করব, তো আপাতত এটা ধরে রাখতে পারো ভেলোসিটি, এই যে ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। অবভিয়াস ব্যাপার, আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেলোসিটিও আমার ভেক্টর কোয়ান্টিটি হবে। এবারে দেখো ডিসপ্লেসমেন্ট মানে লেন্থকে রিপ্রেজেন্ট করছে, তাহলে ডিসপ্লেসমেন্ট মানে লেন্থকে যদি রিপ্রেজেন্ট করে, তাহলে এর ডাইমেনশন কি হবে, এল বাই টি, তাহলে এটা হবে এল টি টু দ্য পাওয়ার -1, তাহলে ডাইমেনশন আমার হবে এল টি টু দ্য পাওয়ার -1। এবারে আসি ইউনিট, লেন্থ মানে মিটার আর টাইম মানে সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড, এটা হয়ে গেল আমার এসআই এ। আর সিজিএস এ লেন্থ মানে সেন্টিমিটার আর টাইম মানে সেকেন্ড, এটা হয়ে গেল আমার সিজিএস এ। ইউনিফর্ম ভেলোসিটি, এই যে বললাম ইউনিফর্ম কথাটার মানে কি, ইউনিফর্ম মানেই হচ্ছে আমার কনস্ট্যান্ট, ইউনিফর্ম মানেই হচ্ছে আমার কনস্ট্যান্ট। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি মানে কনস্ট্যান্ট ভেলোসিটি, আর কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি, আর একটা জিনিস খেয়াল রাখবে, ভেলোসিটি ভেক্টর, ভেলোসিটি তো একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটির যে ম্যাগনিটিউড হবে সেটা আমার রিপ্রেজেন্ট করবে স্পিডকে। ভেলোসিটি ভেক্টরের যে ম্যাগনিটিউড হবে সেটা আমার স্পিডকে রিপ্রেজেন্ট করবে। এখন ইউনিফর্ম ভেলোসিটি মানে হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি, আর ভেলোসিটি যেহেতু আমার ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটি কনস্ট্যান্ট মানে ভেলোসিটির ম্যাগনিটিউড কনস্ট্যান্ট আর ভেলোসিটির ডিরেকশনটাও কনস্ট্যান্ট। ভেলোসিটি কনস্ট্যান্ট, ইউনিফর্ম ভেলোসিটি মানে কনস্ট্যান্ট ভেলোসিটি মানে ভেলোসিটি কনস্ট্যান্ট। আর যেহেতু ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, আর ভেলোসিটি তাহলে যেহেতু ভেক্টর, তাহলে ম্যাগনিটিউডও থাকবে আবার ডিরেকশনও থাকবে, আর ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড স্পিডকে রিপ্রেজেন্ট করছে। তাহলে ভেলোসিটিকে কনস্ট্যান্ট রাখতে গেলে আমাকে ভেলোসিটির ম্যাগনিটিউডকে কনস্ট্যান্ট রাখতে হবে, অর্থাৎ স্পিডকে কনস্ট্যান্ট রাখতে হবে, আর তার সাথে সাথে ভেলোসিটির ডিরেকশনকেও কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে এখানে ডেফিনেশনটা কি বলছে দেখো, বলছে a particle is said to have uniform velocity if magnitude as well as direction of its velocity remains same। তার মানে ইউনিফর্ম ভেলোসিটি মানে ওই পার্টিকেলের ভেলোসিটির ম্যাগনিটিউড অর্থাৎ স্পিডটা কনস্ট্যান্ট হবে, তার সঙ্গে সঙ্গে ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হবে না, তাহলে ডিরেকশনটাও আমার কনস্ট্যান্ট হবে। আমার ডিরেকশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে, বাস খেয়াল রাখবে। এবারে নন ইউনিফর্ম ভেলোসিটি মানেই আমার ভেলোসিটি আমার ভেরিয়েবল হবে। এখন ভেলোসিটি ভেরিয়েবল মানে কি, আমার স্পিডটাও ভেরি করতে পারে, আমার এখানে স্পিড ভ্যারি করতে পারে,
और डायरेक्शन चेंज होते पारे और बोथ कैन चेंज। হয় তোমার স্পিড ভ্যারি করতে পারে, না হলে তোমার ডাইরেকশন চেঞ্জ করতে পারে, না হলে বোথ ক্যান চেঞ্জ। ডেফিনেশন কি বলছে দেখি, বলছে a particle is said to have non-uniform velocity if both either magnitude or direction of velocity change। এই যে ম্যাগনিটিউড বলছে মানে স্পিড চেঞ্জ হতে পারে, ডিরেকশন চেঞ্জ হতে পারে মানে ভেলোসিটি অর্থাৎ মোশনের ডাইরেকশন চেঞ্জ হতে পারে, বা বোথ মানে স্পিডও চেঞ্জ হতে পারে আবার ডিরেকশনও চেঞ্জ হতে পারে। তাহলে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে মানে যেহেতু ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এর ম্যাগনিটিউড চেঞ্জ হতে পারে অর্থাৎ স্পিড চেঞ্জ হতে পারে, এর ডিরেকশন চেঞ্জ হতে পারে অর্থাৎ মোশনের ডিরেকশন চেঞ্জ হতে পারে, বা দুটোই চেঞ্জ হতে পারে স্পিডও চেঞ্জ হচ্ছে তার সঙ্গে সঙ্গে তোমার ভেলোসিটি ডিরেকশনও চেঞ্জ হচ্ছে। তাহলে এইগুলো যদি হয় তাহলে আমি বলবো যে পার্টিকেল আমার নন ইউনিফর্ম ভেলোসিটিতে রয়েছে। এবারে আসছি এভারেজ ভেলোসিটির কনসেপ্ট। এভারেজ ভেলোসিটি মানে হচ্ছে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ রেশিও অফ ডিসপ্লেসমেন্ট টু টাইম। মানে এভারেজ ভেলোসিটি মানে হচ্ছে নেট ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে, লিখে দেব। ভি এভারেজ ইজ ইকুয়াল টু নেট ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এবারে আসছি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। নেট ডিসপ্লেসমেন্টকে তুমি s2 মাইনাস s1 করতে পারো, s2 মাইনাস s1 করতে পারো, আর টাইমকে তুমি t2 মাইনাস t1 করতে পারো। এটাকে তুমি ডেল্টা s বাই ডেল্টা t করতে পারো। ঠিক আছে, তাহলে t2 মাইনাস t1 এই টাইম ইন্টারভ্যালে তোমার নেট ডিসপ্লেসমেন্ট হলো s2 মাইনাস s1। তাহলে t2 মাইনাস t1 এই টাইম ইন্টারভ্যালে তোমার এভারেজ ভেলোসিটি হচ্ছে h2 মাইনাস s1 বাই t2 মাইনাস t1, এটাই ভি এভারেজ। কিন্তু যখন আমি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির কথা বলছি, তখন ইট ইজ দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল অ্যাট এ পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম। যখন আমি তোমাকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির কথা বলছি তখন পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে কোনো একটা স্পেসিফিক মোমেন্টে মানে কোনো একটা ফিক্সড টাইমে। তাহলে যখন আমি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির কথা বলবো তখন t2 মাইনাস t1 এই ইন্টারভ্যালটাকে যতটা পারবো কম করে নিয়ে আসবো। এক্সপ্লেনেশন করেছি, এখানে আমি এক্সপ্লেনেশন করেছি। আগের ভিডিওতে যথেষ্ট ভালো করে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সম্পর্কে বলা হয়েছে। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে সময়ের সঙ্গে সঙ্গে তোমার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি ফিক্সড থাকছে না। ধরো তুমি বাইক স্টার্ট দিলে, বাইকটা হুড়মুড় করে স্পিডটা বাড়াতে শুরু করলে, বাইকের অডোমিটারের রিডিং 30, 35, 40, 30, 31, 32, 33 করে বাড়ছে। যেহেতু তোমার স্পিডটা বাড়ছে, তুমি একটা কথা বলো, স্পিড বাড়ছে, তোমার অডোমিটারে 30 রিডিং শো করেছে, তার মানে তোমার গাড়ি পয়েন্ট ফ্র্যাকশন অফ সেকেন্ড হলেও 0.01 সেকেন্ড হলো, কিছুক্ষণের জন্য হলো তোমার গাড়ির স্পিড 30 ছিল। তার মানে সাপোজ করো তোমার গাড়ি 0.01 এইটুকু টাইমের জন্য 30 ভেলোসিটি তোমার গাড়ির ছিল, 30 স্পিড তোমার গাড়ির ছিল। তার মানে 0.01 সেকেন্ড ধরে তোমার গাড়ি 30 স্পিড এই চলছিল। তাহলে সেই সময়ের জন্য ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হবে ওই 0.01 সেকেন্ডে তুমি যে ডিস্টেন্স ট্রাভেল করেছে ওটাকে আমি dx দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ডিভাইডেড বাই কতক্ষণ তুমি ওই স্পিডে ছিলে সেটাকে আমি dt দিয়ে রিপ্রেজেন্ট করেছি। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে dx বাই dt হবে বা ds বাই dt হবে। বোঝা গেছে? আগের ভিডিওতে যথেষ্ট ভালোভাবে এক্সপ্লেন করা হয়েছে, আমি এখন আর এক্সপ্লেন করছি না, না হলে আবার বড় হয়ে যাবে ভিডিও।
তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে আমি dx বাই dt লিখব, ঠিক আছে। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে আমি ভি, দাঁড়াও, আমি ds বাই dt লিখব, অর্থাৎ টাইম ইন্টারভ্যালটাকে আমি ছোট করে নিয়ে আসবো। এভারেজ ভেলোসিটি মানে t2 মাইনাস t1, এই ইন্টারভ্যালে আমি কতটা ডিসপ্লেসমেন্ট অ্যাচিভ করেছি বা কতটা ডিসপ্লেসমেন্ট আমার হয়েছে ডিভাইডেড বাই টাইম, এটা হচ্ছে আমার এভারেজ স্পিড বিটুইন দিস টাইম ইন্টারভ্যাল। কিন্তু আমার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে কোনো একটা, বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে কোনো একটা স্পেসিফিক মোমেন্টে আমার ভেলোসিটি হচ্ছে। তাহলে এই ইন্টারভ্যালটা, এই সময়টাকে বিশাল বড় না করে সময়টাকে ছোট্ট করে নিয়ে আসবো। এই টাইমের মধ্যে আমি যতটা ডিসপ্লেসমেন্ট অ্যাচিভ করেছি ডিভাইডেড বাই টাইম, এটা হচ্ছে আমার এভারেজ ভেলোসিটি। কিন্তু যদি আমাকে একটা স্পেসিফিক মোমেন্টের কথা যদি বলা হয়, তাহলে অবভিয়াস ব্যাপার, আমি এই সময়টাকে ছোট করে নিয়ে আসবো, যতটা পারবো ছোট করে নিয়ে আসবো। আর এই t2 মাইনাস t1 এটাকে যদি ছোট করে নিয়ে আসি, এটাকে যদি জিরোর কাছাকাছি করতে হয়, জিরো তো করতে পারি না, তাই জন্য ডেল্টা টি টেন্স টু জিরো, এই কন্ডিশনে লিমিট অফ ডেল্টা টি টেন্স টু জিরো, এই টাইমে আমি যে ডিসপ্লেসমেন্ট অ্যাচিভ করেছি ডিভাইডেড বাই ডেল্টা টি, এই টাইমটাকে আমি, সরি, এই রেশিওটা ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এই রেশিওটাকে আমি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলবো। এটাকে আমি dx বাই dt দিয়ে রিপ্রেজেন্ট করব। এখানে dx মানে আমি ডিসপ্লেসমেন্ট বলেছি, ঠিক আছে। যাই হোক, এবারে এখানে কথাটা লেখা নেই, এখানে একটা কথা লেখা ছিল না যে স্পিড নেগেটিভ হতে পারে না, জিরো হতে পারে না, সবসময় পজিটিভ হবে। কিন্তু ভেলোসিটির ক্ষেত্রে এটা বাবু হবে না। ভেলোসিটি নেগেটিভও হতে পারে, ভেলোসিটি জিরোও হতে পারে, ভেলোসিটি পজিটিভও হতে পারে। এই কথাটা অ্যাড করে নেবে, আমি স্লাইডে অ্যাড করতে ভুলে গেছি। আমি কি বললাম? স্পিড আমার জিরো হবে না, স্পিড আমার নেগেটিভ হবে না, স্পিড সবসময় পজিটিভ হবে। কেন? কারণ ডিসপ্লেসমেন্ট নেগেটিভ হয় না, সরি, ডিস্টেন্স আমার নেগেটিভ হয় না, ডিস্টেন্স আমার জিরো হয় না। মুভিং পার্টিকেল এর ডিস্টেন্স সবসময় বাড়তে থাকে, আর ডিস্টেন্স যেহেতু সবসময় যেহেতু বাড়তে থাকে, তাই জন্য স্পিডটাও বাড়তে থাকবে, সরি, স্পিড বাড়তে থাকবে না, স্পিড সবসময় পজিটিভ হবে। ডিস্টেন্স যেহেতু অলওয়েজ পজিটিভ, তাই জন্য স্পিডটাও অলওয়েজ পজিটিভ। ডিস্টেন্স নেগেটিভ হওয়া পসিবল নয়, তাই জন্য স্পিড নেগেটিভ হওয়া পসিবল নয়। কিন্তু ডিসপ্লেসমেন্ট তো আমার নেগেটিভ হতে পারে, আমি তো অঙ্কের মাধ্যমে দেখিয়েছি আগের ভিডিওতে যে ডিস্টেন্স তো আমার নেগেটিভ হতে পারে না, কিন্তু ডিসপ্লেসমেন্ট তো আমার নেগেটিভ হতে পারে। আর ডিসপ্লেসমেন্ট যদি নেগেটিভ হয়, তাহলে ভেলোসিটিও আমার নেগেটিভ হতে পারে। ডিসপ্লেসমেন্ট তো জিরো হতে পারে। ধরো সাপোজ করো তুমি ঘর থেকে বাংলা টিউশন পড়তে গেলে, দিয়ে টিউশন পড়া হয়ে গেল, তুমি বাড়িতে ফিরে ফিরে চলে এলে। তাহলে এই যে টিউশনই পড়তে গেলে তারপরে এলে, তোমার ইনিশিয়াল পয়েন্ট কি ছিল? তোমার বাড়ি ছিল। ফাইনাল পয়েন্ট কি হলো? তোমার বাড়ি হলো। তাহলে এই যে এই ব্যাপারটাতে বা এই টাইমের মধ্যে তোমার নেট ডিসপ্লেসমেন্ট কত হলো? জিরো হলো। আর যেহেতু নেট ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু জিরো, তাহলে নেট ভেলোসিটিটাও তোমার জিরো হবে। তাহলে আমি কি বলছি? ভেলোসিটি আমার জিরো হতে পারে, ভেলোসিটি আমার নেগেটিভ হতে পারে, ভেলোসিটি আমার পজিটিভও হতে পারে। কেন? কারণ ডিসপ্লেসমেন্ট নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, আবার জিরো হতে পারে। তাহলে আমার লেখার জায়গা নেই এখানে, আমি এইখানে উপরে লিখে রাখছি ভেলোসিটি নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, জিরো হতে পারে। খেয়াল রাখবে। চলো নোট ডাউন করে নাও। চলো।
সাপোজ করো এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে আমার পয়েন্ট বি, আর মিডিল পয়েন্ট হচ্ছে ও, বা মিডিল পয়েন্ট ছাড়ো, এটা হচ্ছে আমার ও। ঠিক আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার d1, আর এই ডিস্টেন্সটা হচ্ছে আমার d2। এই ডিস্টেন্সটা হচ্ছে আমার d1, আর এই ডিস্টেন্সটা হচ্ছে আমার d2। এবার এই ডিস্টেন্সটা আমি গেছি v1 স্পিডে, এতটা ডিস্টেন্স আমি গেছি v1 স্পিডে, আর এতটা ডিস্টেন্স আমি গেছি v2 স্পিডে। আমাকে চাইছে এভারেজ স্পিড করতে হবে। আমি d1 ডিস্টেন্স গেছি v1 স্পিডে, d2 ডিস্টেন্স গেছি v2 স্পিডে, আমাকে এভারেজ স্পিড বের করতে হবে। এখন দেখো, আমরা জানি এভারেজ স্পিড মানে কি? এভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স d1 প্লাস d2 ডিভাইডেড বাই টোটাল টাইম t1 প্লাস t2। এখন দেখো, তাহলে আমি এইখানে এভারেজ স্পিড এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু d1 প্লাস d2 করে দেবো, অসুবিধা নেই, আর টাইমটা t1 প্লাস t2 করে দিচ্ছি। এখন d1 t2 কোয়েশ্চেনে গিভেন রয়েছে, কিন্তু t1 t2 কোয়েশ্চেনে গিভেন নেই। তাহলে t1 t2 আমি কি করে পাবো? দেখো, আমি জানি v ইজ ইকুয়াল টু d বাই t, তাহলে d বা ছাড়ো, তাহলে t ইজ ইকুয়াল টু d বাই v হবে। স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড হবে। তাহলে t1 এর জায়গায় আমি কি লিখবো? t1 এর জায়গায় লিখবো d1 বাই v1, এটা লিখবো d2 বাই v2। ঠিক আছে, এবারে স্পেশাল কেস, এবারে হবে আমার স্পেশাল কেস। যদি d1 ইজ ইকুয়াল টু d2 ইজ ইকুয়াল টু যদি d হয়ে যায়, তাহলে এভারেজ স্পিড কি হবে? তাহলে এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু d1 প্লাস d2 ইজ ইকুয়াল টু তো d, তাহলে এটা হবে 2d ডিভাইডেড বাই d বাই v1 প্লাস এটা হবে d বাই v2। d যদি কমন নাও তাহলে 2 1 বাই v1 প্লাস 1 বাই v2, তাহলে এটা হবে আমার 2 v1 v2 বাই v1 প্লাস v2। খেয়াল রাখবে। এবারে এই যে ক্যালকুলেশনগুলো আমরা করলাম, এই ক্যালকুলেশনটা হচ্ছে কখন? না যখন ডিস্টেন্স আর টাইম, যখন ডিস্টেন্স আর ভেলোসিটি দেওয়া থাকবে। এই ক্যালকুলেশনগুলো হচ্ছে কখন? when distance and velocity
আর গিভেন, অর্থাৎ ডি অ্যান্ড ভি ইজ গিভেন থাকবে। বাস, এই যে এখানে ডি দেওয়া আছে, এই যে আমার এখানে D1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, আর এখানে আমার D2 দেওয়া আছে, V2 দেওয়া আছে, তাই জন্য এই ক্যালকুলেশন হলো। এবারে দেখো, এতক্ষণ কি করলাম, when distance and velocity are given। এবারে আমি করব when ভেলোসিটি বলতে পারো বা স্পিড বলতে পারো, যাই খুশি, এটাকে তুমি স্পিডও বলতে পারো, অসুবিধা নেই, এটাকে তুমি স্পিডও বলতে পারো। কেন ভেলোসিটি বা স্পিড? কারণ দেখো না, ডিরেকশন তো কোনো চেঞ্জ হচ্ছে না, আমি ধরে নিয়েছি পার্টিকেলটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে। হ্যাঁ, এবারে এর একটা এক্সাম্পল হতে পারে, সাপোজ করো, ধরো তোমার হোম, ধরো এটা হচ্ছে তোমার হোম, এটা হচ্ছে তোমার টিউশন। তুমি হোম থেকে টিউশনি গেলে, তুমি বাড়ি থেকে টিউশনি গেলে V1 স্পিডে, আর তুমি টিউশনি থেকে বাড়ি ফিরলে V2 স্পিডে। তোমাকে এখন যদি বলে যে এভারেজ স্পিড কত হবে, তোমাকে যদি বলে এখন এভারেজ স্পিড কত হবে, এখন এভারেজ স্পিড 2v1 v2 বাই v1 প্লাস v2 হবে। কারণ তুমি তুমি v1 স্পিডে d ডিস্টেন্স ট্রাভেল করেছো, আর v2 স্পিডেও d ডিস্টেন্স ট্রাভেল করেছো। তার মানে তুমি ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করেছো ডিফারেন্ট স্পিডে। তার মানে তোমার এখানে এভারেজ স্পিড 2v1 v2 বাই v1 প্লাস v2 হবে। কিন্তু এই ক্ষেত্রে তোমার এভারেজ ভেলোসিটি কত হবে? কারণ যেহেতু তোমার এখানে নেট ডিসপ্লেসমেন্টটা 0, তুমি আলটিমেট হোমেই ফেরত এসেছো, তুমি বাড়িতে ফেরত এসেছো, তাই জন্য তোমার নেট ডিসপ্লেসমেন্ট 0। তাহলে এখানে তোমার নেট ভেলোসিটিটাও কিন্তু 0 হবে। ঠিক আছে, খেয়াল করবে এটা। দাঁড়াও, তোমার এখানে এভারেজ স্পিড টু v1 v2 বাই v1 প্লাস v2 হবে। এভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু কত হবে? 0 হবে। কেন? কারণ তোমার নেট ডিসপ্লেসমেন্টটা 0। খেয়াল করবে, তোমার নেট ডিসপ্লেসমেন্টটা কিন্তু এখানে 0, কারণ এইখানে তোমার নেট ডিসপ্লেসমেন্ট 0। এই জায়গাতে তোমার নেট ডিসপ্লেসমেন্টটা এখানে 0 ছিল। কি বললাম বুঝতে পেরেছো? ভালো করে বুঝবে, ঠিক আছে? চলো, এবারে হচ্ছে তোমার when speed and time is given। সাপোজ করো তুমি
v1 স্পিডে t1 টাইম গেছো, তারপরের t2 টাইম তুমি v2 স্পিডে গেছো। এখন কি হচ্ছে, আগের স্লাইডে কি করলাম, যখন ডিস্টেন্স আর স্পিড দেওয়া ছিল, এখন আমি কি করছি, স্পিড আর টাইম দেওয়া আছে, অর্থাৎ আমি t1 টাইম v1 স্পিডে গেছি, নেক্সট t2 টাইম v2 স্পিডে গেছি। এখন আমার তোমার এভারেজ ভেলোসিটি কত হবে? এখন যে এভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু হবে এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স d1 প্লাস d2 আর টোটাল টাইম t1 প্লাস t2। তুমি লক্ষ্য করে দেখো এখানে এখন t1 t2 দেওয়া আছে, t1 t2 দেওয়া আছে, কিন্তু d1 d2 দেওয়া নেই। আর আমরা জানি যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম হয়, তাহলে d1 এর জায়গায় আমি কি লিখব? আমি d1 এর জায়গায় কি লিখব? d1 এর জায়গায় লিখব v1 t1, d2 এর জায়গায় লিখব v2 t2 আর t1 প্লাস t2। তোমাকে শুধু খেয়াল করতে হবে কি দেওয়া আছে কি দেওয়া নেই। লক্ষ্য করে দেখো এখানে টাইম দেওয়া আছে, তাই জন্য t1 t2 কে নিয়ে কোনো সমস্যা ছিল না। আমার d1 d2 দেওয়া নেই, d1 ও দেওয়া নেই, d2 ও দেওয়া নেই, কোয়েশ্চেনে d1 ও দেওয়া নেই, d2 ও দেওয়া নেই। আর আমি জানি যে ডিস্টেন্সের সঙ্গে স্পিড আর টাইমের কি রিলেশন, তাহলে আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম হয়, তাই জন্য d1 এর জায়গায় v1 t1 বসালাম, d2 এর জায়গায় v2 t2 বসালাম, দিয়ে গল্প শেষ। এটা হচ্ছে আমার জেনারেল কেস। এবারে স্পেশাল কেসে আসছি। if t1 is equal to t2 যদি হয়, তাহলে এভারেজ স্পিড is equal to v1 into t plus v2 into t by t plus t is equal to v1 plus v2 into t by 2t is equal to v1 plus v2 by 2। বোঝা গেছে? এটা সহজ ছিল। এবারে তোমাকে এখান থেকে নানা রকমের কোয়েশ্চেন দিতে পারে। সাপোজ করো তোমাকে একটা কোয়েশ্চেন দিল, একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। বলছে এ থেকে বি পয়েন্ট যেতে আমার টোটাল টাইম ইজ ইকুয়াল টু হচ্ছে টি, বা টোটাল যে সময় লেগেছে তার 1/3 গেছে, 1/3 গেছে v1 স্পিডে, 1/3 টাইম গেছে, 1/3 টাইম গেছে v1 স্পিডে, রিমেনিং টাইম গেছে v2 স্পিডে। তোমাকে এখানে বলেছে এভারেজ স্পিড কত। তোমাকে এখানে বলেছে এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু কত। বলেছে যে এ থেকে বি যেতে তোমার যে সময় লেগেছে তার 1/3 সময় গেছে v1 স্পিডে, রিমেনিং টাইম গেছে v2 স্পিডে। তোমাকে এখানে এভারেজ স্পিড কত জিজ্ঞাসা করেছে।
এই টাইমটা তোমাকে বলে দেওয়া ছিল না, ঠিক আছে, এই টাইমটা তোমাকে বলে দেওয়া ছিল না। টোটাল যে টাইম লেগেছে তার 1/3 টাইম গেছে V1 স্পিডে, আর রিমেনিং টাইম গেছে V2 স্পিডে। তোমাকে এখানে এভারেজ স্পিড ক্যালকুলেট করতে বলেছে। এখন ঘটনা হচ্ছে এই ধরনের অঙ্কগুলো যখন তুমি করবে, তুমি ডাইরেক্ট কি করবে, এই সূত্র বসাবে যে দেখবে এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখানে না দেওয়া আছে টোটাল ডিস্টেন্স, না দেওয়া আছে টোটাল টাইম, তুমি অঙ্কটা কি করে করবে? এই অঙ্কটাতে এ আর বি এর মধ্যে ডিস্টেন্সও মেনশন করা নেই, আর টোটাল যে টাইম লেগেছে সেটাও বলে দেওয়া নেই। তোমাকে এখানে কোয়েশ্চেনে বলে দিয়েছে এ থেকে বি তে যেতে টোটাল যে সময় লেগেছে তার 1/3 টাইম গেছে V1 স্পিডে, রিমেনিং টাইম গেছে V2 স্পিডে। তাহলে এভারেজ স্পিডটা কত তুমি কি করে বের করবে? না দেওয়া আছে টোটাল ডিস্টেন্স, না দেওয়া আছে টোটাল টাইম। তাই জন্য এই ধরনের অঙ্কগুলো যখন করবে তখন অ্যাজিউম করে নেবে, এখানে লিখবো না, তুমি এখানে অ্যাজিউম করে নেবে, তুমি এইখানে অ্যাজিউম করে নেবে যে টিটা হচ্ছে টোটাল টাইম, টিটা হচ্ছে টোটাল টাইম। এখন V1 স্পিডে গেছে T/3, রিমেনিং টাইম অর্থাৎ কি T মাইনাস T/3 ইজ ইকুয়াল টু 2T/3। T/3 টাইম গেছে V1 স্পিডে, রিমেনিং টাইম আমি কি লিখেছি, রিমেনিং টাইম, টোটাল টাইমটা যদি T লাগে তার মধ্যে T/3 গেছে V1 স্পিডে, রিমেনিং টাইম 2T/3 গেছে V2 স্পিডে। শুধু কোয়েশ্চেনে আমার V1 V2 বলে দেওয়া আছে, কোয়েশ্চেনে শুধুমাত্র V1 V2 বলে দেওয়া আছে। এই অঙ্কটা কি করে করবে? দাঁড়াও, ঠিক আছে চলো। এখন তুমি ভি এভারেজের ফর্মুলা লাগাবে, ভি এভারেজ ইজ ইকুয়াল টু D1 প্লাস D2 ডিভাইডেড বাই T1 প্লাস T2। দিয়ে এইখানে লিখবে V1 ইন্টু T/3 প্লাস V2 ইন্টু 2T/3, আর টোটাল টাইমটা কত লেগেছে, T লেগেছে। T তো কমন যাবে, T তো আমার কমন যাবে, তাহলে এটা হয়ে যাবে V/3 প্লাস V1/3 প্লাস 2 V2/3, তাহলে এটা অ্যান্সার হবে V1 প্লাস 2 V2/3, এটা অ্যান্সার। দেখো, তাহলে আমরা ডিস্টেন্স আর ভেলোসিটি যখন, ডিস্টেন্স আর স্পিড যখন দেওয়া থাকবে তার অঙ্ক কষলাম, যখন স্পিড আর টাইম দেওয়া থাকবে তার অঙ্ক কষলাম। এবারে আমরা মিক্সড কনসেপ্ট করব, যেখানে ডিস্টেন্সও বলে দেওয়া থাকবে, স্পিডও বলে দেওয়া, ডিস্টেন্সও বলে দেওয়া থাকবে, স্পিডও বলে দেওয়া থাকবে, টাইমও বলে দেওয়া থাকবে। দেখো এই অঙ্কটা কিন্তু একটু জটিল হবে, ম্যাক্সিমাম ছেলেদের জটিল লাগে আর কি। সাপোজ করো এটা হচ্ছে এ পয়েন্ট,
এটা হচ্ছে বি পয়েন্ট, এদের মিডিলে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে ও পয়েন্ট। খেয়াল রাখবে এও ইজ ইকুয়াল টু বিও, মানে ওটা মিডিল পয়েন্ট। এ থেকে ও গেছে v1 স্পিডে গেছে, কোথায় না এ থেকে ওতে। আমি অঙ্কটা ভাষার আকারে লিখিনি, এ থেকে ও গেছে v1 স্পিডে, লিখে দিয়েছি ছাড়ো, এ থেকে ও গেছে v1 স্পিডে। এখন রিমেনিং অফ দ্য জার্নি, রিমেনিং পার্ট অফ দ্য জার্নি যেতে যে সময় লেগেছে, রিমেনিং পার্ট অফ দ্য জার্নি যেতে যে সময় লেগেছে তার হাফ টাইম গেছে, অর্থাৎ এই জার্নিটা যেতে টোটাল যে টাইম লেগেছে তার হাফ টাইম গেছে, হাফ টাইম গেছে v2 স্পিডে, আর বাকি হাফ টাইম গেছে v3 স্পিডে। অবভিয়াসলি আমাকে এখানেও তোমার এভারেজ স্পিড বের করতে হবে। এখানেও আমার এভারেজ স্পিড বের করতে হবে। আমি কি বললাম, এ আর বি এর মিডিল পয়েন্ট হচ্ছে ও, যেখানে এ ও ইকুয়ালস টু বিও। এ থেকে ওতে এই পাথটা v1 স্পিডে গেছে, বাকি রিমেনিং পার্টটা যেতে যে সময় লেগেছে তার হাফ টাইম গেছে, তার হাফ টাইম গেছে v2 স্পিডে, বাকি হাফ টাইম গেছে v3 স্পিডে। আমাকে এখানে এভারেজ স্পিড বের করতে হবে। তুমি লক্ষ্য করে দেখো হাফ টাইম মানে দেখো v2 স্পিডে যে সময়ে গেছে v3 স্পিডেও সেই সময়েই গেছে। অঙ্কটাকে দুটো প্রসেসে করা যায়, ফার্স্টে শর্ট প্রসেস, একটা হচ্ছে লং প্রসেস। আগে শর্ট প্রসেস করব না লং প্রসেস করব? আগে শর্ট প্রসেসটা করি, তোমাদের ভালো লাগবে। দেখো শর্ট প্রসেসটা কিন্তু কনসেপচুয়াল নয়, শর্ট প্রসেসটা আমি পূর্বের ধারণা নিয়ে করব। আমি এইখানে যে স্পেশাল কেসগুলো করেছি সেই কনসেপ্ট লাগিয়ে করব। ইম্পর্টেন্ট, এই যে এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে করব। কোথায় গেল, হ্যাঁ এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে করব। দেখো শর্ট প্রসেসে হচ্ছে, তুমি দেখো এইখানে v2 স্পিড গেছে যা সময়ে, v3 স্পিডও গেছে তার সময়, মানে যতটা টাইম সে v2 স্পিডে গেছে ততটা টাইম সে v3 স্পিডে গেছে। আর যদি আমি ইকুয়াল টাইম ডিফারেন্ট স্পিডে যাই তাহলে আমার এভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে v1 প্লাস v2/2। কেন? কারণ স্পেশাল কেসে আমরা কি করেছিলাম, t1 ইকুয়ালস টু t2 যদি হয় তাহলে এভারেজ স্পিড হয় v1 প্লাস v2/2। তার মানে এইখানে আমি v1 স্পিডে t1 টাইম গেছিলাম, আর v2 স্পিডে t2 টাইম গেছিলাম, আর t1 t2 ইকুয়াল। এখানেও তুমি লক্ষ্য করে দেখো v2 স্পিডে যতটা পরিমাণ টাইম আমি ট্রাভেল করেছি, v3 স্পিডেও আমি ততটা পরিমাণ টাইমই ট্রাভেল করেছি। তাহলে এইখানে যে আমার এভারেজ স্পিড হবে এই পুরো জায়গাতে আমার যে এভারেজ স্পিড হবে, এইখানে যে আমার এভারেজ স্পিড হবে, এভারেজ স্পিড হবে এটা হচ্ছে v2 প্লাস v3/2 হবে, v2 প্লাস v3/2 হবে। ঠিক আছে,
এবারে তুমি লক্ষ্য করে দেখো AO ইকুয়ালস টু BO, এটাকে আমি সাপোজ করো W ধরে নিচ্ছি, এটাকে আমি W, বা ছাড়ো এটাকে আমি V ধরে নিচ্ছি। এবারে দেখো AO যা ডিস্টেন্স, OB সেম ডিস্টেন্স, কারণ AO ইকুয়ালস টু BO। AO যা ডিস্টেন্স, OBও তাই ডিস্টেন্স, কেন? কারণ AO ইকুয়ালস টু BO। তার মানে এই ডিস্টেন্স আমি V1 স্পিডে গেছি, আর এই ডিস্টেন্স আমার এভারেজ ভেলোসিটি হচ্ছে V2 প্লাস V3/2। আমি যদি ইকুয়াল ডিস্টেন্স, যদি ডিফারেন্ট স্পিডে যদি যাই, দেখো এখানে আমি তোমাদেরকে শর্ট ট্রিক শিখিয়েছি। যদি D1 ইকুয়ালস টু D2 ইকুয়ালস টু যদি D হয়, তাহলে এভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে 2V1 V2 বাই V1 প্লাস V2। এখানেও দেখো আমি যা ডিস্টেন্স V1 স্পিডে গেছি, ততটাই ডিস্টেন্সের এভারেজ ভেলোসিটি হচ্ছে V, অর্থাৎ D ডিস্টেন্স গেছি V1 স্পিডে আর D ডিস্টেন্স গেছি এত স্পিডে। তাহলে এখন আমার নেট যে এভারেজ স্পিড হবে, এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু 2 ইন্টু V1 ইন্টু এটা মানে V2 প্লাস V3/2, V2 প্লাস V3/2 বাই V1 প্লাস V2 প্লাস V3/2। দেখো এখানে 2 কেটে যাবে, এখানে এই 2 এখানে এই 2 কেটে যাবে, তাহলে এটা হবে V1 ইন্টু V2 প্লাস V3 ডিভাইডেড বাই 2V1 ইন্টু V2 প্লাস V3, লসাগুটা 2টা এখানে গুণ হয়ে আসবে। এটা হচ্ছে V এভারেজ অ্যান্সার। এবার তুমি বলো এই যে অঙ্কটা করলাম সেটা কতটা সময় লাগলো আমার, কতটা ক্যালকুলেশন আমি এখানে করেছি? একদম শর্ট ট্রিক, একদম শর্টে করেছি। এবারে এই ক্যালকুলেশন তুমি যত স্পিডে করবে তত তোমার জলদি অ্যান্সার বেরোবে, আর কিছু না। এবারে দেখো আমি এবারে নর্মাল মেথডে করব। দেখো টোটাল ডিস্টেন্সটা যদি আমি 2D ধরি, তাহলে এটা D হবে, এটা D হবে। আবার টোটাল ডিস্টেন্সটা যদি আমি D ধরি, তাহলে এটা D/2 হবে, এটা D/2 হবে। এখন তুমি বলো D/2 ধরবো না D আর D ধরবো? আমার মনে হয় ফ্র্যাকশন যত অ্যাভয়েড করবো তত ভালো। আমি টোটাল ডিস্টেন্সটাকে 2D ধরছি, ঠিক আছে? আমি এখানে আমি AB ইজ ইকুয়াল টু 2D ধরছি, তবে AO ইকুয়ালস টু BO ইকুয়ালস টু D হবে। এবারে দেখো আমি জানি V এভারেজ ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম T1 প্লাস T2। এবারে তুমি দেখো এখানে লেখা আছে হাফ টাইম, মানে O থেকে B যেতে যে সময় লেগেছে তার হাফ টাইম গেছে V2 স্পিডে, বাকি হাফ টাইম গেছে V3 স্পিডে। O থেকে B যেতে যে সময় লেগেছে তার হাফ টাইম গেছে V2 স্পিডে, বাকি হাফ টাইম গেছে V3 স্পিডে। এবারে আমি কি ধরবো? O থেকে B যেতে আমার T সময় লেগেছে, যদি আমি T সময় ধরি তাহলে হাফ মানে T/2 টাইম গেছে V2 স্পিডে, বাকি T/2 সময় গেছে V3 স্পিডে। আমি কি বললাম? ফ্র্যাকশনকে আমি অ্যাভয়েড করব। ফ্র্যাকশনকে যদি অ্যাভয়েড করতে হয় তাহলে এটা T/2 না ধরে T আর T ধরবো। তাহলে টোটাল টাইমটা এখানে V2 স্পিডে গেছি T টাইম, V3 স্পিডে গেছি T টাইম, তাহলে টোটাল টাইমটা কত লেগেছে? 2T লেগেছে। তাহলে O থেকে B যেতে টোটাল টাইমটা আমি যদি 2T ধরি, তাহলে T টাইম গেছে V2 স্পিডে আর T টাইম গেছে V3 স্পিডে। তাহলে এইখানে T2 জায়গায় আমি 2T লিখব, এখানে আমি 2T লিখব।
কেন 2t লিখলাম বুঝতে পারলে? যদি আমি ও থেকে বি যেতে আমি t টাইম ধরতাম তাহলে t/2 টাইম গেছি v2 স্পিডে আর t/2 টাইম গেছি v3 স্পিডে। এই ফ্র্যাকশনের প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য আমি ধরে নিয়েছি ও থেকে বি যেতে আমার টোটাল টাইমটা 2t লেগেছে। 2t যদি লাগে তাহলে t টাইম গেছি v2 স্পিডে আর t টাইম গেছি v3 স্পিডে। এখন দেখো আমার d ধরে নেওয়া টার্ম কোথায় গেল? হ্যাঁ, d আমার ধরে নেওয়া টার্ম, t1 t2 t1টাও ধরে নেওয়া টার্ম আর t টাও ধরে নেওয়া টার্ম, সবগুলোকে আমাকে সাবস্টিটিউট করতে হবে। আচ্ছা করব। t1 দেখো v1 স্পিডে আমি t1 টাইম গেছি, তাহলে d ইজ ইকুয়াল টু v1 ইন্টু t1, তাহলে t1 ইজ ইকুয়াল টু d বাই v1 হবে। টু d t1 এর জায়গায় লিখবো d বাই v1 প্লাস, এবারে দেখো v2 স্পিডে t টাইম গেছি, v2 স্পিডে t টাইম গেছি, তাহলে টোটাল যে ডিস্টেন্স ট্রাভেল করেছি সেটা হচ্ছে v2 ইন্টু t। তারপরে বাকি ডিস্টেন্সটা হচ্ছে, আচ্ছা বাকি ডিস্টেন্সটা v3 স্পিডে গেছি t টাইম ধরে, তাহলে এইখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে v3 ইন্টু t। t টাইম v2 স্পিডে গেছি তখন যে ডিস্টেন্স ট্রাভেল করেছি সেটা হচ্ছে v2 ইন্টু t। t টাইম v3 স্পিডে গেছি তাহলে তখন যে ডিস্টেন্স ট্রাভেল করেছি v3 ইন্টু t। তাহলে টোটাল যে ডিস্টেন্স ট্রাভেল করেছি সেটা হচ্ছে v2 ইন্টু t প্লাস v3 ইন্টু t। তাহলে এই যে v2 ইন্টু t প্লাস v3 ইন্টু t মানে কি? o থেকে b, আর o থেকে b আমার d, তাহলে এটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে d। তাহলে এইখান থেকে t কমন নিয়ে পাবো d বাই t ইকুয়ালস টু v বাই v2 প্লাস v3, তাহলে t ইজ ইকুয়াল টু হবে d বাই v2 প্লাস v3। তাহলে t এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো 2d বাই v2 প্লাস v3। এবারে তুমি দেখো না এখানে এই d এখানে এই d এখানে এই d কাটছে, তাহলে এখানে আমার এলসিএম কত বেরোবে? 2v1 v2 প্লাস v3 বাই v2 প্লাস v3 প্লাস 2v1, অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে এই জিনিসগুলো তোমাকে ধরতে পারতে হবে, আদারওয়াইজ না হলে কিন্তু অঙ্কটা করার চাপ হয়ে যাবে। তো তুমি যেভাবে খুশি করতে পারো, শর্ট ট্রিক লাগাতে চাইলে শর্ট ট্রিকে করতে পারো, বা যদি মনে হয় যে না আমি কনসেপচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে করবো সেটাও করতে পারবো। কিন্তু যারা ভালো স্টুডেন্ট হবে তারা কিন্তু দুটো ট্রিকেই করবে, একটা ট্রিককে কিন্তু যাবে না, দুটো ট্রিকেই তুমি করবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। এবারে এতক্ষণ ধরে যা শিখালাম তার অ্যাপ্লিকেশনে আসি, এবারে মজাটা দেখো। এবারে কি বলছে? ট্রাক ট্রাভেলস এ ডিস্টেন্স a to b at a speed of 40 km/h and returns to a at speed of 50 km/h. এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b, a to b গেছে a to b গেছে সার্টেন স্পিডে আর b to a এসছে সার্টেন স্পিডে। গেছে কত? 40-তে, এসছে কত? 50-তে। তার মানে দেখো 40 স্পিডে যে ডিস্টেন্স ট্রাভেল করেছে 50 স্পিডেও সেম ডিস্টেন্স ট্রাভেল করেছে। আমাকে কি বলেছে? এভারেজ ভেলোসিটি ওভার হোল জার্নি। এখানে এভারেজ ভেলোসিটি চেয়েছে। স্টার্টিং করেছিল এ তে, রিটার্ন ব্যাকও এসছে এ তে, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হলো আমার? আমার ডিসপ্লেসমেন্ট কত হলো? আমার ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু 0 হলো। তাহলে অবভিয়াস ব্যাপার ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে আমার 0 রাইট অ্যান্সার হবে। কিন্তু যদি আমাকে স্পিড চাইতো, তাহলে ইকুয়াল ডিস্টেন্স যেহেতু গেছে, ডিফারেন্ট স্পিডে যেহেতু ইকুয়াল ডিস্টেন্স গেছে, তাহলে এভারেজ স্পিড, তাহলে আমার এখানে এভারেজ স্পিড কত হতো? 2v1 মানে 40, v2 মানে 50 বাই v1 প্লাস v2 মানে 40 প্লাস 50, কত হচ্ছে? 2 ইন্টু 40 ইন্টু 50 ডিভাইডেড বাই 90, যেটা হতো সেটা অ্যান্সার আর কি। চলো নেক্সট কোয়েশ্চেন তো হয়ে গেছে। হ্যাঁ, এবারে হচ্ছে স্পিড ভার্সেস ভেলোসিটি। স্পিড আর ভেলোসিটির মধ্যে ডিফারেন্সটা কোথায়? দেখো এভারেজ স্পিড সবসময় বেশি হবে এভারেজ ভেলোসিটির থেকে। কেন?
আমরা জানি যে ডিস্টেন্স, আমরা জানি ডিস্টেন্স সবসময় ডিসপ্লেসমেন্টের থেকে বড় হয় বা সমান হয়। আমরা এটা শিখেছি, যখন পার্টিকেলের মোশনের ডাইরেকশন যখন চেঞ্জ হয় না তখন ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট হয়, আর যখন পার্টিকেলের মোশনের ডাইরেকশন যখন চেঞ্জ হয় তখন ডিস্টেন্স বেশি হয় ডিসপ্লেসমেন্টের থেকে। আর ওই দুটো কেসকে কম্পেয়ার করে বলতে পারি ডিস্টেন্সের ভ্যালু ডিসপ্লেসমেন্টের থেকে বড় হবে বা সমান হবে। এখানে এই সাইনটা দেওয়া হয়নি। তাহলে যদি ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের থেকে বেশি বা সমান হয় তাহলে এখান থেকে আমি বলতে পারি যে স্পিডটাও ভেলোসিটির থেকে বেশি হতে পারে বা সমান হবে। দ্য ডিরেকশন অফ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইজ অলওয়েজ, আচ্ছা হ্যাঁ এটাতে একটা গেল। তারপরে নেক্সট হচ্ছে দ্য ডিরেকশন অফ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইজ অলওয়েজ ট্যানজেন্সিয়াল টু দ্য পাথ ফলোড বাই দ্য পার্টিকেল। এটা বোঝাচ্ছি, দেখো সাপোজ করো এটা হচ্ছে একটা পাথ, ঠিক আছে, এবারে আমাকে যদি ডিসপ্লেসমেন্ট বের করতে হয় তাহলে এটা হবে আমার ডিসপ্লেসমেন্ট, কারণ এটা ছিল আমার ইনিশিয়াল পজিশন এ, এটা হচ্ছে আমার ফাইনাল পজিশন বি। এবারে তুমি লক্ষ্য করে দেখো পার্টিকেলটা যখন এই পাথ বরাবর মুভ করেছে তখন পার্টিকেলটা যখন এইখানে ছিল তখন তার ডাইরেকশন অফ মোশন এইদিকে ছিল, পার্টিকেল যখন এইদিকে ছিল তখন তার ডাইরেকশন অফ মোশন এইদিকে ছিল, পার্টিকেল যখন এইখানে ছিল তখন ডাইরেকশন অফ মোশন এদিকে ছিল, এইখানে দেখতে পাচ্ছ পার্টিকেল যখন এই পাথ বরাবর মুভ করছিল তখন ওই পাথের যে কোনো পয়েন্টে যখন আমি ট্যানজেন্ট ড্র করব ওই ট্যানজেন্টের ডাইরেকশন আমার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করবে। এই পয়েন্টে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ডাইরেকশন হচ্ছে এটা, এই পয়েন্টে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ডাইরেকশন হচ্ছে এটা, এই পয়েন্টে এটা, এই পয়েন্টে এটা, এটা 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 এমনি করে চলতে থাকবে। তার মানে এখান থেকে বুঝতে পারলাম দ্য ডাইরেকশন অফ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, the direction of instantaneous velocity is always tangential to the path followed by the particle। এটা বোঝা গেছে? এবারে দেখো যখন পার্টিকেল এই পাথ বরাবর মুভ করছিল তখন তার ডাইরেকশন অফ মোশন সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছিল। এবারে তুমি বলো এই যে পাথটা, এই অরেঞ্জ কালারের লাইন দিয়ে যে পাথটা রিপ্রেজেন্ট করেছি সেই পাথটা বড় না ডিসপ্লেসমেন্টটা বড়? অবভিয়াস ব্যাপার, এখানে পাথটা বড়, তাহলে এখানে ডিস্টেন্সটা বড়, তাহলে এখানে ডিসপ্লেসমেন্টটা ছোট। যেহেতু ডিস্টেন্সটা বেশি তাই জন্য স্পিডটা বেশি, যেহেতু এখানে ডিসপ্লেসমেন্টটা কম তাই জন্য ভেলোসিটিটা কম। বুঝতে পারছো? এ থেকে বিতে যেতে এতটা পাথ তাকে ট্রাভেল করতে হয়েছে, আর এ থেকে বিতে যেতে ডিসপ্লেসমেন্ট মাত্র এইটুকু হয়েছে। তাহলে সেম সময়ে আমি ডিস্টেন্স বেশি ট্রাভেল করেছি কিন্তু ডিসপ্লেসমেন্ট কম অ্যাচিভ করেছি, তাই জন্য এখানে ডিস্টেন্স বড়, আর ডিস্টেন্স বড় হওয়ার জন্য এখানে এভারেজ স্পিডটা বেশি হয়ে গেছে, আর ডিসপ্লেসমেন্ট ছোট হওয়ার জন্য আমার এভারেজ ভেলোসিটিটা আমার কম হয়ে গেছে। বুঝতে পেরেছো? এবারে কি বলছে, এ পার্টিকেল মে হ্যাভ কনস্ট্যান্ট স্পিড বাট ভেরিয়েবল ভেলোসিটি। এটাও দেখো এইখান থেকে প্রমাণ করে দেখানো যায়। কি বলছে,
এ পার্টিকেল মে হ্যাভ কনস্ট্যান্ট স্পিড বাট ভেরিয়েবল ভেলোসিটি, মানে পার্টিকেলের স্পিড কনস্ট্যান্ট হতে পারে কিন্তু ভেলোসিটি ভ্যারি করতেও পারে। কি রকম? সাপোজ করো এই পাথ বরাবর পার্টিকেল কনস্ট্যান্ট স্পিডে মুভ করছিল, সাপোজ করো এই পাথ বরাবর পার্টিকেল আমার কনস্ট্যান্ট স্পিডে মুভ করেছিল, এইখানে পার্টিকেল কনস্ট্যান্ট স্পিডে মুভ করছে, এই পাথ বরাবর পার্টিকেল কনস্ট্যান্ট স্পিডে মুভ করছে। এখন ভেলোসিটি কি? ভেক্টর কোয়ান্টিটি, এর ডিরেকশনও রয়েছে, এর ম্যাগনিটিউডও রয়েছে। দেখো এই পাথ বরাবর যখন পার্টিকেলটা মুভ করেছিল তখন প্রত্যেকটা মুহূর্তে পার্টিকেলের ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হয়েছে, ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ হয়নি কারণ স্পিডটা কনস্ট্যান্ট, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে পার্টিকেলের ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হয়েছে। যেহেতু এইখানে ডিরেকশন চেঞ্জ হয়েছে, তাই জন্য আমি বলতে পারি ভেলোসিটিও চেঞ্জ হয়েছে। তাই জন্য এই কথাটা প্রযোজ্য যে পার্টিকেল মে হ্যাভ কনস্ট্যান্ট স্পিড বাট ভেরিয়েবল ভেলোসিটি। বুঝতে পেরেছো? এবারে এক্সাম্পল, when a particle is performing uniform circular motion, then for every instant of circular motion its speed remain constant but velocity changes at every time। যখন পার্টিকেল ইউনিফর্ম সার্কুলার মোশন, মানে যখন কোনো একটা পার্টিকেল সার্কুলার পাথ বরাবর মুভ করে কনস্ট্যান্ট স্পিডে, তখন এভরি ইনস্ট্যান্ট অফ ইট সার্কুলার মোশন ইট স্পিড রিমেন কনস্ট্যান্ট। কারণ কি বললাম? পার্টিকেল সার্কুলার পাথে মুভ করছে কনস্ট্যান্ট স্পিডে, বাট ভেলোসিটি চেঞ্জেস অ্যাট এভরি টাইম। কেন ভেলোসিটি চেঞ্জ হচ্ছে? কারণ ভেলোসিটি চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে, ধরো এটা হচ্ছে সার্কুলার পাথ, যখন পার্টিকেল এইখানে ছিল তখন ভেলোসিটির ডাইরেকশন এখানে, যখন পার্টিকেল এইখানে ছিল তখন ভেলোসিটির ডাইরেকশন এখানে, যখন এইখানে ছিল তখন ভেলোসিটির ডাইরেকশন এখানে, যখন এইখানে ছিল তখন ভেলোসিটির ডাইরেকশন এই দিকে, এইখানে থাকার সময় এই দিকে, এইখানে থাকার সময় এই দিকে। এরকম করে হয় আর কি। এগুলো শর্টে নোট করবে, শর্টে, এত বেশি নোট করার দরকার নেই। তো এই প্রত্যেকটা পয়েন্ট তোমাকে ফিল করতে হবে, যাই হোক নোট করে নাও একটু। দেখো এবারে কিছু অঙ্ক করা যাক। কি বলছে দেখো, an insect crawls a distance of 4 meter along north। আমি যখন ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের অঙ্ক করিয়েছিলাম তখন অনেকবার বলেছিলাম যে নর্থ সাইডকে আমি ওয়াই অ্যাক্সিস ধরবো, ইস্ট সাইডকে আমি এক্স অ্যাক্সিস ধরবো। তাহলে এখানে 4 মিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে অ্যালং নর্থ, তাহলে এটাকে লিখতে পারি S1, ভেক্টর ফর্মে লিখছি, S1 ইজ ইকুয়াল টু নর্থ, তো তাহলে 4 জে ক্যাপ ধরলাম ইন 10 সেকেন্ড, এই ডিস্টেন্স ট্রাভেল করেছে 10 সেকেন্ডে। অ্যান্ড দেন ডিস্টেন্স অফ 3 মিটার অ্যালং ইস্ট, ইস্টে গেছে, ইস্ট মানে এক্স অ্যাক্সিস, S2 ইজ ইকুয়াল টু 3i ক্যাপ, এটা গেছে 5 সেকেন্ডে। দ্য এভারেজ ভেলোসিটি, এখন ডিসপ্লেসমেন্ট চাইছে, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে? S vector is equal to S1 vector plus S2 vector is equal to 4j cap plus 3i cap। তাহলে S is equal to root under 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার is equal to 5 হবে। তাহলে আমার এভারেজ ভেলোসিটি ইকুয়ালস টু কত হবে? এই যে এভারেজ ভেলোসিটি,
এভারেজ ভেলোসিটি মানে হবে আমার ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ভি এভারেজ ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট কত আছে 5, ডিসপ্লেসমেন্ট কত আছে, টোটাল টাইমটা 10 + 5 15, তাহলে কত হচ্ছে 1/3, অবভিয়াসলি মিটার পার সেকেন্ড অ্যান্সার। বোঝা গেছে? তো সহজ সহজ অঙ্ক, বুঝতে পারলে? চলো নেক্সট কি বলছে, পার্টিকেল অফ মাস 2 kg মুভস অন এ সার্কুলার পাথ উইথ কনস্ট্যান্ট স্পিড 10 মিটার পার সেকেন্ড, ফাইন্ড চেঞ্জ ইন স্পিড অ্যান্ড ম্যাগনিটিউড অফ চেঞ্জ ইন ভেলোসিটি when particle completes half revolution। আচ্ছা, এই সার্কুলার পাথ যখন পার্টিকেল এইখানে ছিল তখন তার ভেলোসিটির ডাইরেকশন ছিল এই দিক বরাবর, যখন পার্টিকেল এইখানে আছে তখন ভেলোসিটির ডাইরেকশন আছে এই দিক বরাবর। ফাইন্ড চেঞ্জ ইন স্পিড, দেখো লক্ষ্য করে দেখো এখানে কি বলেছে, কনস্ট্যান্ট স্পিড বলেছে না, তাহলে অবভিয়াস ব্যাপার চেঞ্জ ইন স্পিড, আমার চেঞ্জ ইন স্পিড ইজ ইকুয়াল টু 0 হবে, চেঞ্জ ইন স্পিড ইজ ইকুয়াল টু 0 হবে। এবারে কি বলছে, অ্যান্ড ম্যাগনিটিউড অফ চেঞ্জ ইন ভেলোসিটি, দেখো এইখানে ভেলোসিটি ছিল কত, এইখানে আমার ভেলোসিটি ছিল 10 i ক্যাপ, কারণ এটাকে আমি এক্স এইদিকে এটাকে আমি যদি পজিটিভ এক্স অ্যাক্সিস ধরি তাহলে এটা আমার নেগেটিভ এক্স অ্যাক্সিস হবে। এখানে ভেলোসিটি কত হয়েছে -10 i ক্যাপ, তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি, এটা হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি, এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি ইজ ইকুয়াল টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। ভি ফাইনাল মানে কত -10 i ক্যাপ, ভি ইনিশিয়াল মানে কত 10 i ক্যাপ, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি মানে কত হচ্ছে -20 i ক্যাপ। চেঞ্জ ইন ভেলোসিটি মানে ডেল্টা ভি। বাস হয়ে গেল। এবারে তোমাকে যদি ম্যাগনিটিউড যদি চাইতো, তাহলে যদি বলতো ম্যাগনিটিউড অফ চেঞ্জ ইন ভেলোসিটি, ম্যাগনিটিউড অফ চেঞ্জ ইন velocity is equal to mod of delta v is equal to 20 20। যাই হোক সহজ কোয়েশ্চেন ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, জোসেফ জগস ফ্রম one end A to other end B of a straight 30 meter road in 2 minutes 30 seconds। স্ট্রেট রোড বলেছে তাই তো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এ বি ইজ ইকুয়াল টু 300 মিটার বলেছে। আমাকে বলে দিয়েছে এ বি ইজ ইকুয়াল টু 300 মিটার ইন 2 মিনিট 30 সেকেন্ড। টাইমটা কত লেগেছে, টাইম টি ইজ ইকুয়াল টু 2 মিনিট 30 সেকেন্ড মানে এটা হচ্ছে আমার 150 সেকেন্ড। দেন টার্নস রাউন্ড অ্যান্ড জগস 100 মিটার ব্যাক টু পয়েন্ট সি, মানে এইখান থেকে ব্যাক করে পয়েন্ট সি তে এসছে, আর এই ডিস্টেন্সটা বলে দিয়েছে 100 মিটার। ঠিক আছে, বিসি ইজ ইকুয়াল টু বলেছে 100 মিটার,
ইন আনাদার 1 মিনিট 10 সেকেন্ড। আর এটা করতে টাইম টি লেগেছে 1 মিনিট 10 সেকেন্ড, মানে 70 সেকেন্ড। কি বলছে? হোয়াট আর দ্য জোসেফ এভারেজ স্পিড অ্যান্ড ভেলোসিটিজ ইন জগিং ফ্রম এ টু বি। যখন আমি এ টু বি গেছি, যখন আমি এ টু বি গেছি তখন এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু এভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু, কেন? যখন আমি এ থেকে বি গেছি তখন এভারেজ স্পিডও যা আর এভারেজ ভেলোসিটিও তা। কেন? কারণ আমার ডাইরেকশন অফ মোশন চেঞ্জ হয়নি, আর ডাইরেকশন অফ মোশন যদি চেঞ্জ না হয় তাহলে আমার ডিসপ্লেসমেন্টের ভ্যালু যা হবে ডিস্টেন্সের ভ্যালুও তা হবে, আর ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট যদি ইকুয়াল হয় তাহলে ভেলোসিটির ভ্যালু যা হবে স্পিডের ভ্যালুও তাই হবে। তো এভারেজ স্পিড বলো বা এভারেজ ভেলোসিটি বলো, তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে 300, টোটাল টাইম কত? 150। এটা কত হবে? 2 মিটার পার সেকেন্ড হবে। এবারে কি বলছে? ফ্রম এ টু বি অ্যান্ড এ টু সি। আচ্ছা, এ টু সি, এ টু সিতে আমার এভারে দেখো এখন কি হয়েছে, পার্টিকেল তার ডাইরেকশন অফ মোশন চেঞ্জ করেছে কারণ বিতে সে টার্ন নিয়েছে। আর যখনই তুমি ডাইরেকশন অফ মোশন চেঞ্জ করেছো তখন ডিস্টেন্স বেশি হয়ে যায়, ডিসপ্লেসমেন্ট কম হয়ে যায়। আর ডিস্টেন্স যদি বেশি হয় তাহলে এখন স্পিড বেশি হবে আর ভেলোসিটি কম হবে। তাহলে এইখানে এভারেজ স্পিড, এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স মানে কত হচ্ছে? এ বি প্লাস বিসি। টোটাল টাইম কত হচ্ছে? T1 প্লাস T2। এবি কত আছে? এবি আছে আমার 300 আর বিসি কত আছে? 100। এখানে টাইম কত? 150, এখানে 70। এটা হচ্ছে 150 আর এটা হচ্ছে 70, তাহলে এটা হচ্ছে 400 আর এটা হচ্ছে, সরি 150 আর 70 220। 40/22 মানে এটা হচ্ছে 20/11 মিটার পার সেকেন্ড। এবারে যদি আমি এভারেজ ভেলোসিটি হিসাব করি, এভারেজ ভেলোসিটি, নেট ডিসপ্লেসমেন্ট, নেট ডিসপ্লেসমেন্ট ইনিশিয়াল পয়েন্ট ছিল এ, ফাইনাল পয়েন্ট হচ্ছে সি, নেট ডিসপ্লেসমেন্ট হচ্ছে এসি। টোটাল টাইম কত? T1 প্লাস T2। এখন এসি কত? বিসি যদি 100 হয় তাহলে এসি ইজ ইকুয়াল টু হবে 300 মাইনাস 100। এটা হবে 300 মাইনাস 100 আর টোটাল টাইম হচ্ছে 220। তাহলে এটা হচ্ছে 200/220। এটা হচ্ছে 10/11 মিটার পার সেকেন্ড। তাহলে দেখতে পাচ্ছ যখনই আমি টার্ন মেরেছি তখনই আমার স্পিড বেড়ে গেছে আর ভেলোসিটি কমে গেছে। স্পিড হচ্ছে 20/11 আর ভেলোসিটি হচ্ছে 10/11। দেখো স্পিডটা কিন্তু ভেলোসিটির এখানে দ্বিগুণ। তাহলে এই পয়েন্টটা ম্যাচ করলো তো? কোথায় গেল এই পয়েন্টটা? দ্য ডাইরেকশন অফ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইজ অলওয়েজ ট্যানজেন্ট। আচ্ছা কোথায় গেল, কোথায় গেল? হ্যাঁ, এই যে এভারেজ স্পিড ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এভারেজ ভেলোসিটি। কখন? ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কখন ইকুয়াল হবে? যখন ডাইরেকশন অফ মোশন চেঞ্জ হবে না। পয়েন্ট দিয়ে লিখে রাখবে, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কখন সেম হবে? যখন ডাইরেকশন অফ মোশন চেঞ্জ হবে না। আর যখনই ডাইরেকশন অফ মোশন চেঞ্জ হচ্ছে তখনই ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের থেকে বড় হয়ে যাবে, ফলে স্পিডটা ভেলোসিটির থেকে বেশি হয়ে যাবে। লিখে রাখবে, খাতায় লিখে রাখবে। এখানে লিখে রাখতে পারো নোট দিয়ে, এখানে নোটটা লিখে রাখতে পারো। when direction unchanged, when direction unchanged, then
distance is equal to displacement, then speed is equal to velocity, obviously average speed. Average speed is equal to average velocity. আর এখানে হচ্ছে when direction change, then ডিস্টেন্স বড় হয়, স্পিড বেশি হবে। তাই জন্য এখান থেকে লিখে রাখতে হবে, এভারেজ স্পিড সবসময় বড় হবে বা সমান হবে এভারেজ ভেলোসিটির থেকে। খেয়াল করবে। বাস চলো নেক্সট বলছে 150 মিটার লং ট্রেন ইজ মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি অফ 45 কিলোমিটার পার আওয়ার। দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন টু ক্রস দ্য ব্রিজ অফ লেন্থ 150 মিটার। আচ্ছা ঠিক আছে, দেখো ট্রেন এইখানে ব্রিজকে ক্রস করবে। সাপোজ করো এটা হচ্ছে ব্রিজ, এটা হচ্ছে আমার ব্রিজ, আর এটার উপরে আমার ট্রেন যাচ্ছে। এটার উপরে আমার ট্রেন যাচ্ছে। ট্রেনটাকে যদি ব্রিজকে ক্রস করতে হয় ট্রেনটাকে যদি ব্রিজকে যদি ক্রস করতে হয় তো সভ্য করে লাভ নেই। এটা হচ্ছে ট্রেন, আর এটা হচ্ছে আমার ব্রিজ। এই ট্রেনকে যদি ব্রিজ ক্রস করতে হয় এই ব্যাপার। এখন দেখো ট্রেনের লেন্থ যদি d1 হয় আর ব্রিজের লেন্থ যদি d2 হয়, তাহলে এই যে ট্রেনটাকে টোটাল কতটা লেন্থ ট্রাভেল করতে হলো, এই ট্রেনটাকে ব্রিজের লেন্থটা ট্রাভেল করতে হলো প্লাস নিজের লেন্থটাকে ট্রাভেল করতে হলো। তাহলে এইখান থেকে শুরু করে ট্রেনটাকে যদি এইখানে যেতে হয় তাহলে টোটাল যে ডিস্টেন্স ট্রেনটা ট্রাভেল করবে সেটা হবে d1 প্লাস d2। এখন
আমাকে এখানে এভারেজ টাইম চেয়েছে, আর আমার ট্রেন ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছিল। তাহলে দেখো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। যেহেতু এইখানে ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে ভেলোসিটির ম্যাগনিটিউড স্পিডের সঙ্গে সমান হবে। আমাকে টাইম চেয়েছে, টাইম ইজ ইকুয়াল টু কি হবে, ডিস্টেন্স বাই স্পিড হবে। টোটাল কত ডিস্টেন্স ট্রাভেল করতে হয়েছে, টোটাল ডিস্টেন্স ট্রাভেল করতে হয়েছে d1 প্লাস d2। আর ভেলোসিটি যদি v হয় বা স্পিড যদি v হয়, আচ্ছা দেখো স্পিড এখানে 45 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে, তাহলে এটাকে যদি মিটার পার সেকেন্ডে করতে হয় তাহলে 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। কত হচ্ছে, এটা হচ্ছে 25/2। আর ডিস্টেন্স কত, 150 প্লাস 850, এটা হচ্ছে 150 প্লাস 850। আর টোটাল ভেলোসিটি মানে স্পিডটা হচ্ছে আমার বা ভেলোসিটি হচ্ছে আমার এত মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 25/2 মিটার পার সেকেন্ড। এটা কত হচ্ছে 1000/25 ইন্টু 2, 25 4 = 100। তাহলে আমার এটা অ্যান্সার বের হচ্ছে 80 সেকেন্ড। 80 সেকেন্ড হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এইরকম অঙ্ক বুঝতে পেরেছো। চলো নেক্সট। এবারে এখানে কি বলছে দেখো, the motion of particle is described by the equation x is equal to a plus bt square। আমাকে বলে দিয়েছে x is equal to a plus bt square, x is equal to a plus bt square। এখানে a এর ভ্যালু বলে দেওয়া আছে, b এর ভ্যালু বলে দেওয়া আছে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি চেয়েছে। আমরা জানি v ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইজ ইকুয়াল টু dx বাই dt হয়। তাহলে এই জিনিসটাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, d dt অফ a প্লাস bt স্কোয়ার। তাহলে এটা হবে d dt অফ, প্রথমে a এর ডেরিভেটিভ করব, তারপরে d বাই dt অফ bt স্কোয়ার করব। কনস্ট্যান্টের ডেরিভেটিভ আমার 0 হয়, আর bt স্কোয়ারের ডেরিভেটিভ আমার 2bt হবে, কারণ বিটা কনস্ট্যান্ট। বিটা কনস্ট্যান্ট বলে এটা ডেরিভেটিভের বাইরে বেরোবে, আর টি স্কোয়ারের ডেরিভেটিভ 2t হয়। এখন দেখো বি এর ভ্যালু কত, বি বলে দিয়েছে আমার 15, আর কত টাইমে বলেছে 3 সেকেন্ডে বলেছে। তাহলে 15 × 3 = 45, 45 × 2 = 90, 90 সেন্টিমিটার পার সেকেন্ড, 90 সেন্টিমিটার পার সেকেন্ড অপশন 4 আছে। তাহলে অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বললেই আমাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এবারে বলো, ডেরিভেটিভ যে পড়েছিলে তার অ্যাপ্লিকেশন কিন্তু এইখানে হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে ডেরিভেটিভ কিভাবে হচ্ছে এটুকু জানলেই অঙ্কটা হয়ে যাবে, কিন্তু কেন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যদি বের করতে হয় তাহলে কেন সেটাকে dx বাই dt করতে হয়, এটা যদি বুঝতে হয় তাহলে তোমাকে ডেরিভেটিভের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি এটা বুঝতে হবে। কি বললাম বুঝতে পারলে? তো সহজ সহজ অঙ্ক। ঠিক আছে, এবারে কি বলছে, বলছে দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য পার্টিকেল ইন টাইম ইজ গিভেন বাই s ইকুয়ালস টু 2.5 t স্কোয়ার। আমাকে বলে দিয়েছে s ইকুয়ালস টু 2.5 t স্কোয়ার। ফাইন্ড দ্য এভারেজ স্পিড অফ দ্য পার্টিকেল ডিউরিং 0 to 5 সেকেন্ড। এভারেজ স্পিড চেয়েছে, তাহলে এভারেজ স্পিড 0 to 5 সেকেন্ডে। তাহলে 5 সেকেন্ডে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, -0 সেকেন্ডে তার পজিশন কি ছিল, বাই 5 - 0 হবে। এখন 5 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা যদি আমাকে বের করতে হয়, তাহলে এখানে t এর জায়গায় 5 বসাতে হবে। তাহলে 2.5 ইন্টু 5 এর স্কোয়ার
S0 মানে t এর জায়গায় 0 বসাতে হবে, 2.5 ইন্টু 0 স্কোয়ার মানে 0 হবে, এটা হচ্ছে 5 মাইনাস 0, তাহলে এটা হচ্ছে 2.5 ইন্টু 5, তাহলে এটা হচ্ছে 12.5 অ্যান্সার, 12.5 মিটার অ্যান্সার। দ্য ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অ্যাট 5 সেকেন্ড, আমি 5 সেকেন্ডে এভারেজ স্পিড চেয়েছি, এবার আমাকে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বের করতে হবে 5 সেকেন্ডে। দেখো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড যদি বের করতে হয় তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ইজ ইকুয়াল টু ভি ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়াল টু ds বাই dt, ds বাই dt, আমাকে এটার ডেরিভেটিভ করতে হবে, তাহলে d বাই dt অফ 2.5 ইন্টু টি স্কোয়ার, 2.5টা ডেরিভেটিভের বাইরে বেরোবে, আর টি স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় 2t হয়, এখন 2কে 2.5 দিয়ে গুণ করলে 5 হবে, 5t হচ্ছে, এখন t এর জায়গায় 5 বসাবো, তাহলে কত আসছে 25 সেন্টিমিটার পার সেকেন্ড, সরি মিটার পার সেকেন্ড। প্রথমেরটা আমাকে এভারেজ স্পিড চেয়েছিল না, তাহলে এটা মিটার পার সেকেন্ড হবে। এবারে দেখো 5 সেকেন্ডের ইন্টারভ্যালে আমার এভারেজ স্পিড 12.5 বেরিয়েছে, মানে 0 থেকে 5 এই টাইম ইন্টারভ্যালে আমার এভারেজ স্পিড 12.5 বেরিয়েছে, কিন্তু 5 সেকেন্ডে আমার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড 25 মিটার পার সেকেন্ড বেরিয়েছে। তো বুঝতে পারছো তো এভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের মধ্যে পার্থক্যটা কোথায় আর করতে কিভাবে হয়? কখনোই এভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কখনো সেম হবে না বলা ভুল, সবসময় কিন্তু সেম হবে না। হ্যাঁ, এবার তুমি যদি ইউনিফর্ম ভেলোসিটিতে যদি যাও বা ইউনিফর্ম স্পিড নিয়ে যদি যাও তাহলে তোমার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আর এভারেজ স্পিড সেম হবে, কিন্তু এখানে তো আমার ইউনিফর্ম স্পিডে নেই, এখানে আমার ডিস্টেন্সের সঙ্গে টাইমের রিলেশনটা বলে দিয়েছে। কি বলছি বুঝতে পারছো? তাহলে এবারে তুমি লক্ষ্য করে দেখো, এই যে এখানে যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, এই যে ভি ইজ ইকুয়াল টু 5t যেটা বেরোলো, তাহলে এখানে দেখো স্পিডটা টাইমের উপরে ডিপেন্ড করছে, মানে যত সময় বাড়ছে তত স্পিড বাড়ছে, তাহলে অবভিয়াস ব্যাপার যত সময় বাড়বে স্পিড বাড়তে, দেখো না টি ইজ ইকুয়াল টু 0-তে স্পিডটা আমার 0 ছিল, টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে স্পিডটা আমার 5 ছিল, 2 সেকেন্ডে 10 ছিল, 3 সেকেন্ডে 15 ছিল, 4 সেকেন্ডে 20 ছিল, 5 সেকেন্ডে 25 হয়ে গেছে। কিন্তু এভারেজ স্পিড আমার কিন্তু 25 হয়নি, 5 সেকেন্ডে মানে 0 থেকে 5 এই টাইম ইন্টারভ্যালে এভারেজ স্পিড আমার 12.5 মিটার পার সেকেন্ড আছে। তো এই হচ্ছে গল্প, এগুলো তোমাকে বুঝে বুঝে করতে হবে। নেক্সট কি বলেছে? বলছে the position of an object moving along x-axis is given by এত, where x is in meter and t is in second. Find position of the object at the following values of 2 সেকেন্ড 4 সেকেন্ড। তুমি চুপচাপ যখন 2 সেকেন্ডে এই একে একই আছে, একে আছে না, 2 সেকেন্ডে পজিশন চাইছে, তাহলে তুমি x2 যখন বের করবে তখন চুপচাপ t এর জায়গায় 2 বসাবে, তাহলে 3 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 কিউব করে যেটা আসবে সেটা। ঠিক সেরকম তুমি 4 সেকেন্ডে পজিশন x4 ইজ ইকুয়াল টু পেতে পারবে, 4 সেকেন্ডে পজিশন কত হবে 3 ইন্টু 4 মাইনাস 4 ইন্টু 4 স্কোয়ার প্লাস 4 কিউব বের করবে নিজে থেকে। হোয়াট ইজ দ্য অবজেক্ট ডিসপ্লেসমেন্ট বিটুইন t ইকুয়ালস টু 0 টু t ইজ ইকুয়াল টু 4। এখন তুমি যদি t ইজ ইকুয়াল টু 0-তে পজিশন বের করো, x0 ইজ ইকুয়াল টু কত হবে 3 ইন্টু 0 মাইনাস 4 ইন্টু 0 প্লাস 0, মানে t ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে পজিশনটা আমার 0 ছিল, t ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডে পজিশন যদি বের করতে হয় তাহলে x4 আমাকে বের করতে হবে, এটা 4 কিউব, এটাও 4 কিউব, 4 কিউব 4 কিউব কেটে যাবে, 3 4 12 হবে। ঠিক আছে, তাহলে বলেছে হোয়াট ইজ দ্য অবজেক্ট ডিসপ্লেসমেন্ট বিটুইন t ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড থেকে t ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড। তাহলে ডিসপ্লেসমেন্ট from t is equal to 0 to t is equal to 4 কি হবে is equal to x4 minus x0, x4 কত আছে 12, x0 কত আছে 0, এটা
12 মিটার হবে। What is the average velocity for the time interval from t is equal to 2 সেকেন্ড to t is equal to 4 সেকেন্ড? t is equal to 2 সেকেন্ডে পজিশনটা যদি বের করতে হয় কত হচ্ছে? 3 2 6, এখানে কত হচ্ছে? 4 × 4 16, এটা কত হচ্ছে? 2 এর কিউব মানে হচ্ছে 8, দিয়ে কত হচ্ছে? 6 - 8 is equal to -2। চার নম্বরে আমাকে এখানে এভারেজ ভেলোসিটি চেয়েছে। এভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড থেকে t ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডে, তাহলে x4 - x2 ডিভাইডেড বাই 4 - 2। 4 সেকেন্ডে পজিশন x4, 2 সেকেন্ডে পজিশন x2, আর এই দুটো পজিশনকে মাইনাস করে দিলে আমি পেয়ে যাব ডিসপ্লেসমেন্ট, আর ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এই টাইম ইন্টারভ্যালে আমার এভারেজ ভেলোসিটি। x4 ইজ ইকুয়াল টু কত ছিল? x4 ইজ ইকুয়াল টু ছিল 12, x2 ইজ ইকুয়াল টু কত ছিল? x2 ইজ ইকুয়াল টু ছিল -2, তাহলে -2/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 14/2 ইজ ইকুয়াল টু 7 মিটার পার সেকেন্ড। বাস হয়ে গেল। এটা হচ্ছে 1 এর অ্যান্সার, এটা হচ্ছে আমার 2 এর অ্যান্সার, এটা হচ্ছে আমার 3 এর অ্যান্সার, এটা হচ্ছে আমার 4 এর অ্যান্সার। গল্প শেষ। চলো, the displacement x of the object is given as function of x is equal to এত, the instantaneous velocity of the object at t is equal to 2 সেকেন্ড। আমাকে আবার এইখানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করতে বলেছে, আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে কত হয়? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে ভি ইনস্ট্যান্টেনিয়াস মানে আমাকে dx/dt করতে হবে, x এর ডেরিভেটিভ করতে হবে t এর রেসপেক্টে, আর যদি এখানে x এর ডেরিভেটিভ করো তাহলে 2 + 60 আসবে। ডেরিভেটিভ কি করে করতে হয় সেটা আর বললাম না। 2 + 60, এখন t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে চেয়েছে, তাহলে 2 + 6 × 2 ইজ ইকুয়াল টু 2 + 12 ইজ ইকুয়াল টু 14, 14 মিটার পার সেকেন্ড। 14 মিটার পার সেকেন্ড অপশন বি তে আছে, তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এইভাবে অঙ্কগুলো হবে, ঠিক আছে। চলো, কি বলছে? The displacement of particle starting from rest is given by এত, the time in second at which the particle will attain zero velocity again। দেখো t is equal to 0 তে পার্টিকেল অলরেডি কিন্তু রেস্টে ছিল, পার্টিকেলের ভেলোসিটি attain zero velocity again মানে আবার ভেলোসিটি 0 কখন হবে? দেখো আমাকে s is equal to বলে দিয়েছে, s is equal to হচ্ছে 6t² - t³। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি v ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়াল টু ds/dt ইজ ইকুয়াল টু 12t - dt²। ভেলোসিটিকে 0 করতে গেলে এটা ইজ ইকুয়াল টু 0 করব, t কমন নেব, 12 - 3t ইজ ইকুয়াল টু 0, তাহলে একটা t ইজ ইকুয়াল টু 0 আসছে, আর একটা 12 - 3t ইজ ইকুয়াল টু 0 আসছে, তাহলে 3t ইজ ইকুয়াল টু 12 আসছে, তাহলে t ইজ ইকুয়াল টু 4 আসছে, তাহলে t ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড হবে, এটা রাইট অ্যান্সার। তো এইভাবে অঙ্কগুলো খুব সহজে এক লাইনে করা সম্ভব, ঠিক আছে। চলো লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা কিন্তু পুরোপুরি অন্যভাবে হবে, এটাকে ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে। কি করে করতে হবে, কেন ইন্টিগ্রেশন লাগবে, সেটা এর পরের ভিডিওতে আলোচনা করব। আজকে মোটামুটি অনেকটাই টেনে দিয়েছি, এবার এটা যদি বোঝাতে হয় তাহলে আরো 30 মিনিটস লাগবে, ঠিক আছে। আমি চাইছি না আর এত বড় বানাতে, এত বড় ভিডিওটা করতে, তোমাদেরই বিরক্ত লাগবে। তাহলে আজকে এতটা পর্যন্ত রইল। এর পরের দিন ভেলোসিটি দিয়ে এই অঙ্কটা করাবো, তারপরে ভেলোসিটি টাইম কার্ভ করাবো, তারপরে তোমার ভেলোসিটি শেষ হবে, তারপরে তোমার স্পিড ভেলোসিটি শেষ হবে, তারপরে তোমাকে অ্যাক্সিলারেশন পড়ানো হবে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওতে এতটাই, ভালো করে রিভাইজ করবে, তারপরেই কিন্তু পরের লেকচার দেবে, ঠিক আছে। চলো আজকের মতো বাই।